নাকি ভালো আছো তো নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রাণপ্রিয় সোহাগ ভাই লিখছে একজন, সে কি আমার জন্য প্রাণটা দিয়ে দিতে পারো? আচ্ছা আচ্ছা, যাই হোক, কথার কথা। তো আমি শুরুতে আগে একটু ছোট্ট করে পরিচিত হয়ে নেই। আমার নাম মাহমুদুল হাসান, তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডাক নাম হচ্ছে সোহাগ। আমার যদিও দাড়ি টাড়ি আছে, দেখতে হুজুর হুজুর লাগে। তো অ্যাকচুয়ালি মাদ্রাসায় পড়ালেখা করছি না, এর সুযোগ হয় নাই। আমি বুয়েটে পড়ালেখা করছি, ট্রিপলিতে। আর এসএসসি ছিল মানে গ্রামের স্কুল থেকে, মানে জামালপুর জেলা সরিষাবাড়ি থানা থেকে। আর এইচএসসি ছিল ঢাকা কলেজ, এই আর কি। আর উদ্ভাসের সাথে আমার সংযোগটা হচ্ছে, উদ্ভাসে আমরা দুইজন প্রতিষ্ঠাতা পরিচালক আছি, যারা আমরা উদ্ভাস শুরু করেছিলাম। আমি তাদের একজন, আমার নাম সোহাগ জেনেছ, এবং আরেকজন আছে যে লিটন। লিটন অবশ্য আজকে এই সেশনে নাই। তো আমি সেশনের শুরুতে আলহামদুলিল্লাহ বলতে চাই, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছেন। কারণ এই মুহূর্তে আমরা অন্তত ভালো বোধ করার জন্য এটাই তো গুড এনাফ কারণ যে আমরা বেঁচে আছি, তাই না? অনেক সময় আমরা যে বেঁচে আছি, মানে সেটার জন্য আমরা শুকরিয়া ফিল করি, হ্যাঁ বেঁচে থাকবো, এটা তো স্বাভাবিক। বাট দেখো, ওই যে 3 মাস আগে করোনাতে যারা মারা গেল, তাদের হয়তো অনেকে ভাবেই নাই যে 3 মাস পরে সে আর পৃথিবীতে থাকবে না, তাই না? সো এই জন্য এটা আল্লাহ পাকের অনেক বড় শুকরিয়া, আমরা বেঁচে আছি। সেকেন্ডলি হচ্ছে আমরা সুস্থ আছি। এই মুহূর্তে অনেক মানুষ হাসপাতালে কষ্ট করছে, কেউ চিকিৎসা পাচ্ছে, কেউ হয়তো ঠিক মতো চিকিৎসা পাচ্ছেও না। আর এর বাইরে আমরা হয়তো 3 বেলা খেয়ে পড়ে বেঁচে আছি, বিকজ অনলাইনে ক্লাস করতেছি, মানে মোটামুটি হয়তো আমরা না খেয়ে নাই। এর মধ্যে অনেক মানুষ আছে এই মুহূর্তে হয়তো তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিক মতো হচ্ছে না, একবেলা খাচ্ছে হয়তো আরেক বেলা খেতে পারতেছে না। তো সবকিছু মিলিয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি সৃষ্টিকর্তার কাছে। কৃতজ্ঞতা যেন মন থেকে ফিল করি আমরা। কেন এটা ফিল করলে কি লাভ হবে? অ্যাকচুয়ালি তুমি শুকরিয়া করো বা না করো, আল্লাহ কিছুই আসবে যাবে না। আল্লাহ লাভ হবে না, আল্লাহ ক্ষতি হবে না। লাভ ক্ষতি সব কিন্তু তোমার। কিভাবে তোমার, এটা আমরা অনেকেই জানি না। আচ্ছা, আমাকে কেউ কেউ লিখছে যে ভিডিওতে দেখা যাচ্ছে না, ইজ ইট ট্রু? মানে একটু কমেন্টে সবাই যদি লেখো আমাকে দেখা যাচ্ছে কিনা। ও হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, না সবাই লিখতেছে দেখা যাচ্ছে। সো একজন লিখছো দেখতে পাচ্ছ না, তোমার মনে হয় তোমার এন্ডে কোনো প্রবলেম আছে, তুমি দরকার হলে একটু রিজয়েন করতে পারো। ওকে, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। সো আমি যেটা বলতেছিলাম যে এই যে কৃতজ্ঞতা বোধ ফিল করা নিজের ভিতরে, হ্যাঁ, কৃতজ্ঞতা বোধ ফিল করাটা তোমার নিজের জন্য দরকার। কেন দরকার? এটা একটা ইম্পর্টেন্ট লেসন। কারণ হচ্ছে মানুষ হচ্ছে এক ধরনের ম্যাগনেট। ম্যাগনেট যেমন বিপরীত ধর্মী জিনিস টানে, বাট মানুষ যে ম্যাগনেট, সেই ম্যাগনেটটা হচ্ছে সমধর্মী জিনিস টানে নিজের দিকে। ফলে কোন একটা মানুষ যদি কৃতজ্ঞতা বোধ করে, তাহলে তার ভিতরে কি একটা পজিটিভ ভাইব তৈরি হয়, তার ভিতরে একটা কি একটা গুড ফিলিংস তৈরি হয়, হ্যাপিনেস ক্রিয়েটেড হয়। সো মানুষ যখন তার নিজের ভিতর হ্যাপিনেস, গুড ফিলিং, এরকম জিনিস তৈরি করে, পজিটিভিটি তৈরি করে, তখন তার চারদিকে সে গুড জিনিস, হ্যাপি জিনিস, পজিটিভ জিনিস তার দিকে আকর্ষিত হয়। এবং উল্টাভাবে যে মানুষ নেগেটিভ, সারাদিন নেগেটিভ, আরে ভাই বুঝলেন না, সব ধ্বংস হয়ে গেছে, ও খারাপ, সে খারাপ, সবকিছু গোল্লায় গেছে, এই দেশে দিয়ে কিচ্ছু হবে না, নেগেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যান্ড নেগেটিভ, সেই মানুষগুলাও একই রকম ম্যাগনেটের মতো কাজ করে। যে ম্যাগনেট হচ্ছে নেগেটিভ জিনিসকে টেনে নিয়ে আসে তার লাইফে, খালি দেখবা নেগেটিভ ঘটনা ঘটতে থাকবে, এবং সে তার মুখ থেকে শুনবা, ভাই আর বললেন না, আমার হচ্ছে ফাটা কপাল। তার কপাল সে নিজেই ফাটাইছে থ্রু নেগেটিভ কালচার। ঠিক আছে? ফলে তুমি একটা চাষের ভূমি, এই ভূমির মধ্যে তুমি পজিটিভ চাষ শুরু করলে পজিটিভ জিনিস তোমার কাছে চলে আসবে, নেগেটিভিটি চাষ করলে নেগেটিভ জিনিস চলে আসবে। সো ইউ ডিসাইড, তুমি তোমার লাইফে পজিটিভ জিনিস চাও না নাকি নেগেটিভ জিনিস চাও। ঠিক আছে? ফলে এইটা হচ্ছে আমার ফার্স্ট, মানে এটা অ্যাকচুয়ালি মূল কথার বাইরে একটু কথা বললাম। আর রাতুল অলরেডি তো তোমাদের পেমেন্ট এন্ড এভরিথিং বিষয় ক্লিয়ার করেছে, সো আমি আর ওইদিকে যাচ্ছি না। আমি বরং তোমাদের বেসিক গাইডলাইনের বিষয়ে কিছু জিনিসপত্র বলবো। এই মুহূর্তে তোমার কিভাবে পড়ালেখা করা উচিত, কিভাবে চিন্তা করা উচিত, সেই জিনিসগুলো ইনশাল্লাহ বলবো। আর আমরা অলরেডি আমি দেখতে পাচ্ছি কিউএনএ সেকশনে 491টা প্রশ্নের উত্তর আমরা দিয়ে ফেলেছি। এই বলতে বলতে 492 হলো। একটা ফিজিক্যাল ক্লাসরুমে 492টা প্রশ্ন শুনে অ্যান্সার যদি দিতে চাইতাম, তাহলে হয়তো 8 ঘন্টার ক্লাস লাগতো শুধুমাত্র এই এতগুলো প্রশ্নের উত্তর দিতে। এটা ডিজিটালের সুবিধা যে আমরা একসাথে অনেকজন মিলে ক্লাস নিচ্ছি, কেউ তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে, কেউ তোমাদের সাথে কথা বলছে, তাই না? সো এবং তোমরা অলরেডি কমেন্ট করেছো যে কি নাম বলে, যে অনলাইন ক্লাস তোমাদের ধারণা ফিজিক্যালের চেয়ে ইফেক্টিভ হবে, এবং আমিও তাই বিলিভ করি। হ্যাঁ, আমিও তাই বিলিভ করি। ওকে,
তো আমি এখন তাহলে জেনারেল কিছু গাইডলাইনের দিকে যেতে চাই। সো আমি তোমাদের সাথে একটু ইন্টারাকশন করে করে আগাতে চাই। চ্যাট বক্সে তোমরা লিখবা, আমি যখন যে কোনো কিছু জানতে চাইবো, আর তোমরা চ্যাটে লিখলে আমি দেখতে পাবো, ঠিক আছে? আমি মাঝে মাঝে হয়তো আমি চ্যাট বক্সটা ওপেনও করে দিব, মানে তোমরা সবাই চ্যাট দেখতে পাবা। তো প্রথমে তোমরা একটু আমাকে বলো যে তোমাদের মধ্যে কি ব্যাপার, আমি প্যানেলিস্ট অ্যাটেন্ডি, আচ্ছা হ্যাঁ, তোমাদের মধ্যে কারা আছো যারা নিজের ভালো চাও? তারা একটু কমেন্ট বক্সে লেখো যে ভাই আমি নিজের ভালো চাই। আচ্ছা দেখো, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি ওপেন করে দিয়েছি, সবাই লিখতেছে আমি 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 আমি। তো এটা আসলে জিজ্ঞেস করার কিছু নাই, পাগলও নিজের ভালো চায়, আর তুমি তো সেখানে একটা সুস্থ মানুষ। ওকে, তাহলে এটা আমরা ক্লিয়ার হইলাম, আমি জানি। সেকেন্ড প্রশ্ন, তুমি যদি নিজের ভালো চাও, একটা ভালো একটা ক্যারিয়ার, ভালো একটা লাইফ, তাহলে সেটা পেতে চাইলে পড়ালেখা করার দরকার আছে কিনা, এটা একটু লেখো। পড়ালেখা করার দরকার আছে কিনা যদি তুমি লাইফে তোমার ভালো চাও। যদিও আমরা জানি পড়ালেখা কারো ভালো লাগে না, দ্যাট ইজ ট্রু, সেটা নিয়ে সন্দেহ নাই, বাট দরকার কিনা, ভালো লাগে না সেটা তো ভিন্ন বিষয়, বাট দরকার কিনা। হ্যাঁ লিখতেছো যে অবশ্যই হ্যাঁ দরকার আছে, তোমরা দেখতে পাচ্ছ কমেন্ট, তাই না? হ্যাঁ অনেক দরকার দরকার। তাহলে দেখো দুইটা প্রশ্ন করলাম, তুমি ভালো চাও, তুমি এবং তুমি জানো যে ভালোর জন্য পড়ালেখা দরকার। এবার 3 নাম্বার প্রশ্ন, এই যে পড়ালেখাটা দরকার, তাহলে পড়ালেখাটা যেভাবে করা দরকার সেইভাবে তুমি পড়ালেখা করো কিনা, মানে একদম স্যাটিসফাইড যে ভাই এর চেয়ে বেশি পড়ালেখা হয় না, তো এইভাবে পড়ালেখা করো কিনা। অলরেডি দেখো তোমরা দেখতে পাচ্ছ রেসপন্স নিজেরাই, না 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 দিয়ে ভরে গেছে। তাহলে এখন দেখো ইটস এ কন্ট্রাডিকশন, ইটস এ প্যারাডক্স। তুমি বললা তুমি নিজের ভালো চাও, ভালো চাইলে পড়ালেখা করতে হবে, সেটাও তুমি বললা, কিন্তু পড়ালেখাটা তুমি করো না। এইটা কেন রে ভাই? এই জটিলতার অবসান কি? তুমি হয়তো বলতে পারো যে ভাই আচ্ছা ঠিক আছে, আমি আবার প্যানেলিস্টে দিই, তা নাহলে মানে এত ইসের রেসপন্সের ভিড়ে তোমরা কথা হয়তো কনসেন্ট্রেট করতে পারবে না। তুমি হয়তো বলবা যে ভাই ঠিক আছে তো ভাই, আমি পড়ালেখা আসলে করতে চাই, আমি মাঝে মোটিভেটেড ফিল করি, আমি মাঝে মাঝে ফাটাই দিতে চাই, কিন্তু কি করব ভাই, আমি যখন পড়ার টেবিলে যাই বসছি, এই আধা ঘন্টা যায় না, এই চুম্বকে চুম্বকে যেরকম বিকর্ষণ হয় সমমেরু, ওরকম চেয়ারের সাথে আমার একটা না কেমন জানি বিকর্ষণ বল তৈরি হয়ে যায়, আমি আর টিকতেই পারি না। আধা ঘন্টা যাইতে পারেন, আমার মনে হয় যে এখন যায় যদি একটু ফেসবুকে কমেন্ট গুলা না পড়ি বা নোটিফিকেশন গুলা না দেখি, তাহলে মনে হয় আমার দম বন্ধ হয়ে মারাই যাবে, বা টিভিতে যদি 2টা ওভার খেলা না দেখি আমার জীবনই বোধহয় বৃথা হয়ে যাবে, তাই না? তো আমরা জানি এরকম যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর ক্ষেত্রেই তারা কিন্তু অনেক নিয়ত করে ভালো পড়ালেখা করার, তাই না? প্রত্যেক বছর অ্যাটলিস্ট বার্ষিক পরীক্ষার সময় যখন দেখে পরীক্ষার আগ দিয়ে পড়ালেখার অবস্থা খুবই খারাপ, তখন কিন্তু সবাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এইবার তুমি খালি পার করে দাও, এইবার পার করে দাও, এরপর থেকে ভালো হয়ে যাবে। তারপরে কি জানুয়ারি মাস আসে, সে কি ভালো হয়? হয় না, সে যা আগে ছিল তাই থাকে। পরের বছর ডিসেম্বরে গিয়ে সে আবার একই দরকার, আল্লাহ এবার ঠিক করে দাও, এইবার 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 পার করে দাও, এরপরে ভালো হয়ে যাবো, সে আর ভালো হয় না। তো আমরা একটা মানে নীতিবাক্য শুনি যে পপুলার সেইং যে নেড়া একবার বেলতলায় যায়, কিন্তু আমি তো দেখি যে না, এই কথা ঠিক না, নেড়ারা বারবার বেলতলায় যায়। তো তোমরা বারবার বেলতলায় যাও, বারবার নিয়ত করো ভালো মতো পড়ালেখা করবা, আবার বারবার জেলাও সেই কদু। তো এটা আসলে কেন হয়, এটার মানে আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, বিকজ তুমি যদি না জানো যে এই সমস্যাটা কেন হয়, তাহলে তুমি এই সমস্যা থেকে আসলে বের হইতে পারবে না। তুমি অনেক চেষ্টা করবা, কিন্তু অনেকবার ট্রাই করবা, বাট দেখবা এগেন এন্ড এগেন ইউ ফেল, এগেন এন্ড এগেন তুমি আগের জায়গায় চলে যাচ্ছ। সো এটা বোঝার জন্য সবার আগে আমাদের কি জরুরি, ইভেন এই যে এটা যে তুমি বুঝতে চাইবা, আমি যা বলতেছি এটা যে তুমি বুঝতে চাইবা, ইভেন এইটার জন্য কি জরুরি সেই জিনিসটা থেকে শুরু করতে চাই। সেই জিনিসটার নাম হচ্ছে দৃঢ় ইচ্ছা, ডিটারমিনেশন বা দৃঢ় প্রতিজ্ঞা। ইচ্ছা আর দৃঢ় ইচ্ছা বা দৃঢ় প্রতিজ্ঞা, ডিটারমিনেশন, এটা কিন্তু এক কথা না, এক জিনিস না। এটা আগে বুঝতে হবে। তো আমি ডিফাইন করি যে কোনটাকে বলে ইচ্ছা আর কোনটাকে বলে ডিটারমিনেশন। যেমন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি তোমাদের ভালো কোথাও ভর্তি হওয়ার ইচ্ছা আছে কিনা, ভালো কোথাও চান্স পাওয়ার ইচ্ছা আছে কিনা, কমেন্ট বক্সে একটু লেখো। আছে আছে আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই লিখতেছে ভালো কোথাও ভর্তি হওয়ার ইচ্ছা আছে। ওকে, বুঝলাম। আর এইবার আমি জানতে চাই ডিটারমিনেশন আছে কিনা। ডিটারমিনেশন মানে যে না আমাকে চান্স পাইতেই হবে, সেটাকে বলে ডিটারমিনেশন। যাদের ডিটারমিনেশন আছে তারা লেখো ডিটারমাইন্ড। যাদের ডিটারমিনেশন আছে যে না অবশ্যই অবশ্যই চাই, তারা লেখো ডিটারমাইন্ড। দেখো মেসেজ বক্স ডিটারমাইন্ড দিয়ে ভরে যাচ্ছে, তাই না? প্রায় কত হবে, 99%ই হয়তো ডিটারমাইন্ড লিখতেছে, তাই না? তো যতজন লিখতে ইচ্ছা আছে ততজনই প্রায় লিখতেছে ডিটারমাইন্ড আছে, আসতেই আছে কমেন্ট, না সবাই ডিটারমাইন্ড, সবাই ডিটারমাইন্ড। এটা অ্যাকচুয়ালি বিশ্বাসযোগ্য হয়তো না,
তুমি বলবে ভাই বলেন কি, আমি তো জানি আমার ভিতর কি আগুন জ্বলতেছে, আপনি কেমনে বলেন যে আমি ডিটারমাইন না? আচ্ছা ঠিক আছে ভাই, আমি মাফ চাইলাম, তুমি ডিটারমাইন, আমি মেনে নিলাম। সো তুমি ডিটারমাইন কি ডিটারমাইন না, বরং আমি তোমাকে এই ডেফিনেশনটা শিখাই এবং শিখাই কিভাবে তুমি চেক করবা যে তুমি ডিটারমাইন কিনা বা তোমার ডিটারমিনেশনের লেভেল কোন জায়গায়। আগে সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি। সংজ্ঞা বোঝার জন্য একটা উদাহরণ দেই। ধরো তুমি আজকে বিকেল বেলা চিন্তা করছো যে তুমি একটা ফ্রেন্ডের বাসায় দেখা করতে যাবা, ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবা, এটা একটা ইচ্ছা, ইচ্ছা, সিম্পল ইচ্ছা। সেই দিন বিকাল বেলা তোমার পেট ব্যথা বা মাথা ব্যথা, তুমি বলো থাক ভালো লাগতেছে না, পেট ব্যথা, না যাই। ফ্রেন্ডের মনে হয় দোস্ত আজকে ভালো লাগতেছে না, পেট ব্যথা, আজকে না আসি। ফলে ইচ্ছা জিনিসটা হচ্ছে এরকম যে তুমি হয়তো ভাববা এটা করবো, বাট তোমার সামনে একটা ছোট্ট একটা বাধা চলে আসবে, একটা অবস্টেকল আসবে এবং ইউ কুইট, তুমি হয়তো জিনিসটা করবা না। এটা হচ্ছে নর্মাল ইচ্ছা, খুব সহজেই তোমার ইচ্ছা ভ্যানিশ হয়ে যাবে, সামান্য একটা বাধা আসলে ইচ্ছা ভ্যানিশ। আর ডিটারমিনেশন কোন জিনিস? ডিটারমিনেশন হচ্ছে ধরো তোমার খুব পছন্দের কোনো সেলিব্রিটি, ধরো তুমি ফুটবলের খুব ফ্যান এবং তোমার মানে স্বপ্নের এরকম মানুষ হচ্ছিল মেসি, যে মেসির সাথে তুমি যদি আধা ঘন্টা সময় কাটাইতে পারো বা অ্যাটলিস্ট একটা সেলফি তুলতে পারো, তোমার মনে হবে যে ভাই আমার জীবন সার্থক হয়ে গেল। এই লেভেলের ফ্যান, যেটাকে বলে কি নাম বলে না, ডাই হার্ড ফ্যান। তো মেসির সাথে তোমার যোগাযোগের প্রচন্ড ইচ্ছা, যে কারণে তুমি মেসির ইমেল অ্যাড্রেস জোগাড় করে তার ইমেল করেই যাচ্ছ, ইমেল করতে করতে মানে মোবাইলের বাটন একদম উঠাই ফেলছো, 2-4টা, এখন তার বাটন নাই, টাচ নষ্ট করে ফেলছো। তারপরে তার ক্লাবের অ্যাড্রেস জোগাড় করে ম্যানেজারকে অস্থির বানাই ফেলছো, ভাই আমার একটু মেসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন। তো এরকম তুমি 2-3 বছর 4 বছর এফোর্ট দিচ্ছ মেসির দেখা পাওয়ার জন্য, বাট দেয়ার ইজ নো রিপ্লাই। এরকম একটা সময়ে মেসি নিজে রিপ্লাই দিল যে ভাই আমি বাংলাদেশে আসতেছি অমুক দিন বিকাল বেলা, তুমি অমুক জায়গায় আসো, আধা ঘন্টা তোমার সাথে আমি টাইম দিই এবং চলো চা নাস্তা খাই, একটু গল্প গুজব করি। মেসি তোমার মেসেজ দিছে, চিন্তা করো অবস্থা, তোমার এক্সাইটমেন্ট চিন্তা করো। এখন সেই দিন বিকাল বেলা মেসির সাথে তুমি দেখা করতে যাবা, সেই দিন বিকাল বেলা তোমার পেট ব্যথা এবং সাথে মাথা ব্যথা, তুমি কি যাবা? আবার জিগায় ভাই কিসের পেট ব্যথা, কিসের মাথা ব্যথা? যাওয়ার পথে রিক্সার থেকে পয়রা যদি হাতও ভেঙে যায়, হাত লাগলে ব্যান্ডেজ করে হইলেও আমি পৌঁছাবো, তাই না? এইটাকে বলে ডিটারমিনেশন। তাহলে ডিটারমিনেশন মানে হইলো কোন একটা জিনিস তুমি যদি ডিটারমাইন্ড হও করার জন্য, তো সেইটা পাওয়ার জন্য তোমার সামনে যদি অনেক কিছু বাধা আসে, তোমার যদি অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে, ইউ স্যাক্রিফাইস অল দোজ থিংস টু গেট দ্যাট। ফর এক্সাম্পল, ওই মেসির সাথে যেদিন দেখা করতে যাবা, বিকালবেলা এসে বন্ধুরা বললো চল দোস্ত আড্ডা দিতে যাই। আর রাগ বেটা কিসের আড্ডা, চল আজকে টিভিতে এই খেলা আছে, হ্যাঁ আইপিএল এর ফাইনাল আছে, বিপিএল এর ফাইনাল, আর রাগ তোর বেটা ফাইনাল, মেসির সাথে দেখা করতে যাইতেছি, তাই না? সেদিন বিকালবেলা ফেসবুক ইউটিউব তুমি সব ছেড়ে দিবা জাস্ট টু মিট মেসি। সো এটাকে বলে ডিটারমিনেশন। ফলে ডিটারমিনেশন সংজ্ঞা বললাম, এখন তাহলে চেক করবা কিভাবে? সংজ্ঞার মধ্যেই সেটা রয়ে গেছে যে কিভাবে আমি চেক করব যে আমার কোনো কিছু পাওয়ার জন্য ডিটারমিনেশন আছে কিনা বা ডিটারমিনেশনের লেভেল কোথায়। সিম্পল টেস্ট হচ্ছে যা কিছু পাওয়ার জন্য তুমি ডিটারমাইন, তুমি লিস্ট করতে শুরু করো, সেটা পাওয়ার জন্য যা কিছু বাধা হিসেবে কাজ করতে পারে সেগুলো তুমি স্যাক্রিফাইস করতে বা পথ থেকে সরাই দিতে রেডি আছো কিনা। কথার কথা, তুমি যদি জিজ্ঞেস করো ভাই আমি তো হেভি ডিটারমাইন্ড ভালো কোথাও চান্স পাওয়ার জন্য, আমি কি ভাই তাহলে খাওয়া দাওয়া ছেড়ে দেবো কিনা? না, খাওয়া দাওয়া তো তোমার জন্য বাধা না, বরং সহায়ক, কারণ খাওয়া দাওয়া তোমাকে কি করে? শক্তি যোগায়। তাহলে বাধা কোনটা কোনটা হতে পারে? যা কিছু তোমার পড়ালেখা নষ্ট করতে পারে সেটা তোমার বাধা। ফর এক্সাম্পল, ফেসবুক তোমার বাধা হইতে পারে, সোশ্যাল মিডিয়া ইন জেনারেল তোমার বাধা হইতে পারে, সারাদিন ধরো ইউটিউবে বসে বসে আজাইরা ভিডিও দেখতেছো, সেটা তোমার জন্য বাধা হইতে পারে, তাই না? ফ্রেন্ডদের সাথে আড্ডা গসিপ, সেটা তোমার জন্য বাধা হইতে পারে। যা কিছু তোমার জন্য, বা ভিডিও গেমস, অনেকে এডিক্টেড ভিডিও গেমসে, যা কিছু তোমার জন্য বাধা হতে পারে, তুমি নিজেকে জিজ্ঞেস করে দেখো, আর ইউ রেডি টু স্যাক্রিফাইস অল দোজ ফ্যাক্টরস? তুমি ওগুলোকে স্যাক্রিফাইস করতে রেডি আছো কিনা? তুমি যদি বলতে পারো হ্যাঁ ভাই আমি এগুলো স্যাক্রিফাইস করতে রেডি আছি, তাইলে তুমি দাবি করো যে ভাই আমি ডিটারমাইন। আদারওয়াইজ এই দাবি করাটা একটা ফালতু দাবি। এবং দেখো আমাদের ইসলামে সুন্দর সিস্টেম, আমরা যে কুরবানি করি, কুরবানি কেন আল্লাহ পায়, আল্লাহর কাছে আমরা পাঠাই, আল্লাহর দরকার আছে নাই, বাট আল্লাহ আমাদের দিকে কুরবানি কেন করায়? এইটা একটা লেসন যে তুমি যদি আরো হায়ার কিছু পেতে চাও তাহলে ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস দিয়ে মেন্টাল অ্যাটিটিউড ক্রিয়েট করতে হয় যে আমি ওইটা পাইতে চাই। তখন তোমার সাবকনশিয়াস মাইন্ড একটা মেসেজ পায় যে না ও এটা পাইতে চায়, ওইটার জন্য অনেক কিছু ছাড় দিতে রাজি আছে, সো ওকে এটা দিতেই হবে। ধরো তুমি আব্বার কাছে চাইলা, আব্বা আমার এই ড্রেসটা কিনে দাও, আব্বা বলো না এই যে ড্রেস কিনে দিলে তো এটা দাও যাবে না, ওটা দাও যাবে না, ঠিক আছে আমার এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, তুমি ওইটাই আমারে দাও কিনা।
তাই না? বা উল্টা যে তুমি ভিডিও গেমস কিনতে চাও, আল্লাহ আব্বা আমার এক্সবক্স কিনা দাও, আব্বা বলছে না তাহলে তো এই বছর কাপড় দিতে হবে না, আমার কাপড় লাগবে না, তোর 2 বেলা না খায় থাক, আচ্ছা ঠিক আছে আমি না খায় থাকবো, তাই না? এইটার ফলে কি হয়, এইটা হচ্ছে যার কাছে তুমি চাচ্ছ সে বুঝতে পারে যে হ্যাঁ এটা তোমার চাই, তোমাকে এটা দিতেই হবে, তাই না? ফলে তুমি যখন এরকম স্যাক্রিফাইস করো কোনো কিছুর জন্য, তখন প্রকৃতি বলো, আল্লাহ বলো, তোমার মাইন্ড বলো, যে যেভাবে চিন্তা করো না কেন, দ্যাটস এ মেকানিজম। তো প্রকৃতিও যদি বলো সেটা আল্লাহর তৈরি করা একটা মেকানিজম, সেই মেকানিজম সমস্ত আয়োজন করে ওটা তোমাকে দেওয়ার জন্য, বাট তার জন্য সে স্যাক্রিফাইস দেখতে চায়, হাউ মাচ ডিটারমাইন্ড ইউ আর। ঠিক আছে? তাহলে এই জন্য নাম্বার 1, যদি স্যাক্রিফাইসের জায়গাটাকে ক্লিয়ার করতে না পারো, ডিটারমিনেশনের জায়গাটা যদি ক্লিয়ার করতে না পারো, আমার পরবর্তী কোনো কথা কোনো কাজে আসবে না, কারণ আগে এই অ্যাটিটিউডটা দরকার যে আমার এটা চাই। ঠিক আছে? ওকে, ওয়েল এন্ড গুড। তো এরপরে ঠিক আছে আমি ডিটারমাইন্ড, আর কি লাগবে ভাই বলেন? খালি ডিটারমাইন্ড হয়ে বসে থাকলে হবে কিনা? সো হ্যাঁ, তুমি ধরো অনেক ডিটারমাইন্ড যে না আমি পুরা কোপায়া ফাটাই দিব, তাই না? তারপর তুমি বইপত্র নিয়ে বসলাও, ধরা যাক চেয়ারের সাথে বিকর্ষণ বল হওয়া সত্ত্বেও লাগলে চেয়ারের সাথে নিজেকে বাইন্ধে রাখলা, না ভাই আমি উঠি না, এবং এমন একটা সমস্যার পরে আসে যেটার সমাধান কি, যে ভাই আমার মন তো ঠিক থাকে না, মন তো এক জায়গায় থাকে না, পড়তেছি আমি যে হ্যাঁ নিউটনের সূত্র প্রতিক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, বলতেছি আর মন তো চলে গেছে গাছের ডালে। মন ঘুরে আসতেছে ইউরোপ আমেরিকায়, মন ওই যে কোন সিরিজের কি দেখছিলাম ভিডিও গেমস এর মধ্যে, ও কি করলো ঠিক হলো, ক্ল্যাশ অফ ক্ল্যান্স শত ইস্যুর মধ্যে মন ঘুরে আসতেছে, ভাইরাস 10 মিনিট পরে হ্যাঁ আমি না বই পড়তেছিলাম, তাই না? মন যে ঠিক থাকে না, এইটারে কি করব, এইটারে কেমনে আটকাবো? তো এই জন্য এখন তাহলে আমাদের একটু বোঝা দরকার আমাদের মন কিভাবে কাজ করে, তাই না? মন বুঝতে হলে আগে বুঝতে হবে যে মন আসলে কিরকম জিনিস। মন হচ্ছে একটা ব্রেনের সফটওয়্যার, মন হচ্ছে এক ধরনের সফটওয়্যার ব্রেনের ভিতরে আমরা যেটা ইনস্টল করি। তোমার মোবাইলে যেরকম তুমি অনেক প্রোগ্রাম ইনস্টল করো, তো মোবাইলটা হচ্ছে তোমার ব্রেনের সিম্পল মোবাইল যে হার্ডওয়্যারটা, আর ওর ভিতরে যে প্রোগ্রাম হচ্ছে 2 রকম, একটা কনসিয়াস মাইন্ড সচেতন মন, আর একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। সচেতন মন হচ্ছে কোনটা? সচেতন মন হচ্ছে যে তুমি সচেতন ভাবে যা কিছু চিন্তা করো, যা কিছু করো, সেটা হচ্ছে সচেতন মনের কার্যক্রম। যেমন ধরো তুমি সচেতন ভাবে ভাবলা আজকে ক্লাস করবা, সো তুমি জুম ইনস্টল করলা, তুমি ক্লাসে লগ ইন করলা, তাই না? এবং তুমি সচেতন ভাবে চিন্তা করলা যে হ্যাঁ আমি ভাইয়াদের কথা শুনবো, বাট কথা শুনতে শুনতে দেখো তুমি তো অন্য কিছু ভাবতেছো। ওইটা কোথা থেকে হয়েছে? ওটা হয়েছে অবচেতন মন থেকে। অবচেতন মন হচ্ছে কোনটা? যেটা হচ্ছে তুমি অবচেতন ভাবে করো, তুমি জানো না, তোমার চেতনার মধ্যে নাই, অটোমেটিক হয়ে গেছে, খেয়ালই করো নাই, তো মনোযোগ দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক হয়, ওটা হচ্ছে অবচেতন মনের কাজ। তো অবচেতন মন আমাদের কিছু অ্যাক্টিভিটি কন্ট্রোল করে, আর কিছু অ্যাক্টিভিটি কন্ট্রোল করে হচ্ছে আমাদের সচেতন মন। তোমরা চ্যাট বক্সে আমাকে একটা আইডিয়া দিতে পারো কিনা যে সচেতন মনেরটা আগে লিখো, সচেতন মন কত পার্সেন্ট অ্যাক্টিভিটি আমাদের সারাদিন কন্ট্রোল করে, আর অবচেতন মন কত পার্সেন্ট কন্ট্রোল করে? তোমার আইডিয়া পার্সেন্টেজটা একটু যদি লেখো। হ্যাঁ, এক একজন এক এক রকম লিখতেছো। ওকে, কেউ 50-50ও লিখছো, বিভিন্ন রকম, কেউ রাইট অ্যান্সার করছো, there are few right answers. ওকে, এক একজন এক এক রকম লিখছো, সো let me give you the right answer. আমি প্রথমবার যখন অ্যান্সারটা জানি I got shocked, আমার বিশ্বাস হয়নি। আমাদের সারাদিনের সমস্ত অ্যাক্টিভিটির মাত্র 5% সচেতন ভাবে আমরা করি, সচেতন মন থেকে করি। বাদ বাকি 95% আমরা করি অবচেতন ভাবে, অটোমেটিক্যালি আউট অফ আওয়ার হ্যাবিট। শুনে তো অবিশ্বাস লাগবে, বলেন কি ভাই মাত্র 5% কাজ আমি আমার কন্ট্রোলে রাখছি? খেয়াল করো, সচেতন মন হচ্ছে তোমার কন্ট্রোলে, অবচেতন এটা অটোমেটিক, তোমার কন্ট্রোলের বাইরে। 95% কাজ অটোমেটিক হয়ে যাচ্ছে, এবং আল্লাহ আমাদেরকে এইভাবেই বানাইছে, আদারওয়াইজ আমরা বাঁচতে পারতাম না। কেন? কারণ যেমন ধরো নিঃশ্বাস নেওয়া, এটা যদি সচেতন ভাবে করতে হইতো তাহলে তো নিঃশ্বাস নিতে গেলে তুমি আর কোনো কাজ করতে পারতে না, কারণ নিঃশ্বাস নিচ্ছ সচেতন ভাবে, মনোযোগ আরেকদিকে ছুটে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। কি ভয়ঙ্কর অবস্থা! তোমার বডির ভিতর ব্লাড সার্কুলেশন হচ্ছে, হাত পা নাড়াচ্ছ, কথা বলতেছো, এই সমস্ত কিছু দেখো অটোমেটিক হয়ে যাচ্ছে। তুমি হয়তো সচেতন ভাবে চিন্তা করছো এই কথাটা বলবা, বাট এভরি ওয়ার্ড উচ্চারণ করার সময় তুমি কিন্তু সচেতন ভাবে একটা একটা করে ওয়ার্ড সিলেক্ট করতেছো না, বা ওয়ার্ডের বলার সময় যে তোমার মুখের মধ্যে যে সেটিংস চেঞ্জ হচ্ছে, বা এই যে আমি আঙ্গুল নাড়াচ্ছি, বা তুমি হয়তো মাথা ঝাঁকাচ্ছ, তুমি কি ঠিক করে রাখছিলা কয় ডিগ্রি মাথা নামাবা, কয় ডিগ্রি উঠাবা, ঝাঁকাবা, কত ফ্রিকোয়েন্সিতে? তুমি এগুলো কিছুই ঠিক করো না, এগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। তো এই যে অবচেতন মন, এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ, আদারওয়াইজ আমরা চলতেই পারতাম না। আবার এইটাই একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। এটা নিয়ে আমি একটা লম্বা লেকচার দিছি, প্রায় 1.5 ঘন্টার লেকচার,
তো 1.5 ঘন্টা ধরে অবচেতন মন নিয়ে কথা বলে তো আর অন্য কথা বলা যাবে না। তো বেটার হচ্ছে তোমরা একটু ওই ভিডিওটা তোমরা ইউটিউবে সার্চ করো, যদি 0 to Infinity একটা টক, আমার নাম দিয়ে সার্চ করতে পারো, মাহমুদুল হাসান সোহাগ 0 to Infinity এটা দিয়ে চলে আসবে। অথবা হচ্ছে তুমি যদি ওই টপিকের নাম হচ্ছে সিক্রেট প্যাটার্নস অফ সাকসেসফুল মাইন্ড। আর আমাদের প্যানেলিস্টদেরকে অনুরোধ করছি, যদি ভিডিও লিঙ্কটা একটু পেস্ট করে দাও তোমরা চ্যাট বক্সে, ওরা হয়তো লিঙ্কটা পেয়ে যাবে। অথবা লিঙ্ক যদি নাও পাও, তোমরা সিক্রেট প্যাটার্নস অফ সাকসেসফুল মাইন্ডস প্লাস বা আমার নাম লিখো, 0 to Infinity লিখো, কিছু একটা লিখলে চলে আসবে। ইউটিউবের জামানায় এটা খুঁজে বের করতে না পারলে কেমনে কি করবা। এই ভিডিওটা আমি একটু বিস্তারিত দেখতে বলবো, বিকজ ওইটার মধ্যে আমি অনেক ডিটেইলস এ জিনিসটা ডেসক্রাইব করছি। বিকজ তুমি যদি অবচেতন মন কিভাবে কাজ করে এই আইডিয়াটা ক্লিয়ার হও, তাহলে লাইফের অনেক সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবা, বিকজ তখন তুমি বুঝতে পারবা সমস্যাটা কিভাবে হচ্ছে। তো আমাদের এই সাবকনশিয়াস মাইন্ড চলে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে। যেমন তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, এটা কেউ তোমাকে শিখায় না, এটা তোমার জন্মের সময় আল্লাহ এই প্রোগ্রাম দিয়ে পাঠাইছে। এরকম অনেক প্রোগ্রাম জন্মের সময় ছিল, আর বাদ বাকি মেজরিটি প্রোগ্রাম আমরা আমাদের থ্রু আউট আওয়ার লাইফ আমরা আমাদের প্রোগ্রাম ইনস্টল করছি ব্রেনের ভিতরে। ব্রেনের ভিতরে প্রোগ্রাম কিভাবে ইনস্টল হয়? প্রধানত যে ওয়েটা, সেটা হচ্ছে কোনো কাজ যখন তুমি রিপিটেটিভলি করো, তখন সাবকনশিয়াস ব্রেনে ওটা একটা প্রোগ্রাম ইনস্টল হয়। তুমি যে কোনো কাজ রিপিটেটিভলি করো, যেমন একটা সাইকেল চালানো, শুরুতে তুমি পড়ে গেছো, স্ট্রাগল করছো, চেষ্টা করছো, অনেকবার করতে করতে এটা এখন সাবকনশিয়াস মাইন্ডে চলে গেছে অটোমেটিক। ফলে এখন সাইকেলে উঠলে তোমাকে আর চিন্তা করে করে পেডাল দিতে হয় না, কখন ব্রেক চাপ বা কখন কি করবা চিন্তা করতে হয় না, অটোমেটিক হয়ে যায়। তো একইভাবে এই যে তোমার মাইন্ডের যে প্রবলেম ডিফোকাসিং, যেটা নিয়ে কথা বলছিলাম, যে ভাই আমি তো পড়তে বসছি, মনোযোগ দিতেই চাই, বাট মনোযোগ 100 জায়গায় চলে যাচ্ছে কেন? বিকজ মনোযোগ ছুটে যাওয়ার প্রোগ্রাম তুমি তোমার ব্রেনে ইনস্টল করেছো অনেক দিন ধরে। তুমি তোমার ব্রেনের ভিতরে ডিফোকাসিং এর প্রোগ্রাম ইনস্টল করছো, মনোযোগ নষ্ট করার প্রোগ্রাম বা টপিক টু টপিক সুইচ করার, একটা থেকে আরেকটা, এইটার তুমি প্রোগ্রাম ইনস্টল করছো। কিভাবে ইনস্টল করছো? যেমন কথার কথা, তুমি টিভি দেখতে বসছো, রিমোট ধরে কতক্ষণ পরে পরে চ্যানেল চেঞ্জ, তুমি কি দেখতেছো তুমি নিজেও জানো না। বা তুমি নিজে যদি চ্যানেল চেঞ্জ না করো, টিভি ওয়ালারা কি করে, কতক্ষণ পরে পরে এই বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন, এইটা সেইটা, ক্রমাগত টপিক চেঞ্জ করে। ফলে তোমার ব্রেইনে যখন তুমি ক্রমাগত কি করছো, নতুন নতুন টপিক দিচ্ছ কিছুক্ষণ পর পর, ফলে ব্রেনের ভিতরে প্রোগ্রাম ইনস্টল হয়ে যাচ্ছে, টপিক চেঞ্জের প্রোগ্রাম। একইভাবে তুমি ফেসবুক চালাচ্ছ, কতক্ষণ পরে পরেই আঙ্গুল মারতেছো, আর হচ্ছে এই স্ট্যাটাস, তারপর ওটা, তারপর ওই কমেন্ট, তারপর শেষে ক্রমাগত টপিক চেঞ্জ। তুমি ইউটিউব দেখতেছো, মাশাআল্লাহ, কি টপিক দিয়ে যে তোমার ইউটিউব দেখা শুরু হয় আর কোন টপিকে যে শেষ হয় আল্লাহই ভালো জানে। ক্রমাগত টপিক চেঞ্জ। ফলে দেখো বর্তমান সময়ে আমরা এত বেশি আরো টপিক চেঞ্জের মধ্যে আছি, যে কারণে এই প্রোগ্রামটা খুব ভয়ঙ্কর প্রোগ্রাম হিসেবে ব্রেনের মধ্যে ঢুকে গেছে। ফলে যখন তুমি এখন বই নিয়ে বসছো, তুমি চাচ্ছ এখন এক টপিকে থাকি, কাজ হবে না। সাবকনশিয়াস মাইন্ড, ও তো 95% ওর কন্ট্রোলে, ও তখন অটোমেটিক তোমাকে অন্য টপিক ধরাই দিবে। ফলে এই জন্য করণীয় কি? এই জন্য করণীয় হচ্ছে পুরোনো প্রোগ্রাম আনইনস্টল করতে হবে, নতুন প্রোগ্রাম ইনস্টল করতে হবে। দুইটা কাজই করতে হবে। ধরো একটা পুকুরে ময়লা এসে পড়তেছে একটা পাইপ দিয়ে, তুমি যদি পুকুর থেকে এসেছে ময়লা ফেলো, সারা জীবনও ময়লা ক্লিন হবে না, কারণ নতুন ময়লা ঢুকতেই আছে। সো এটা যদি আসলে ক্লিন করতে চাও, আগে হচ্ছে নতুন ময়লা যাতে না ঢুকে এটা স্টপ করতে হবে। এরপর যে ময়লা আগে থেকে চলে আসছিল পুকুরের ভিতরে, সেটাকে সেচে ফেলে দিতে হবে, রাইট? তাহলে এই ক্ষেত্রে তোমার করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে আনইনস্টল করার জন্য দুষ্ট প্রোগ্রামগুলো, যে এত যা ভাবে আমার মাইন্ড ডিফোকাসড হয়, সেই জিনিস থেকে আমাকে দূরে থাকতে হবে। এবং ইসলামে দেখো, আল্লাহ সবচেয়ে ভালো জানে আল্লাহ আমাদেরকে কিভাবে তৈরি করছে। আল্লাহ আমাদেরকে বলতেছেন কি, যে তোমরা নেশার জিনিসের কাছেও যাবা না। আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে ঠিক আছে যে তুমি ইমান এমন মজবুত করো, তাকওয়া এমন মজবুত করো, নেশার জিনিস সামনে নিয়ে বসে থাকবা, তাতেও তোমার যেন কিছু আসে না যায়, নেশা তোমাকে যেন টলাইতে না পারে। এইটা আল্লাহ বলে নাই, কারণ আল্লাহ সবচেয়ে ভালো জানে আল্লাহ আমাদেরকে কেমনে তৈরি করছেন। আল্লাহ বলছে নেশার জিনিসের কাছেও যাবা না। কারণ কি? কাছে যদি যাও, ওটা তোমার ব্রেনকে ট্রিগার করবে, ট্রিগার করলে তোমার ভিতরে কেমিক্যাল ইমব্যালেন্স তৈরি হবে। বডি তো একটা কেমিস্ট্রির ফ্যাক্টরি। সো এই কেমিক্যালস তোমাকে ড্রাইভ করবে ওই নেশার জিনিসটা কনজিউম করার জন্য। সো এখন তোমার জন্য নেশার জিনিস হয়তো ফেসবুকের ওই ইয়েটা আইকনটা, ইউটিউবের আইকনটা হয়তো নেশার জিনিস, টিভির ওই রিমোটটা হয়তো নেশার জিনিস, ফ্রেন্ডরা হয়তো তোমার নেশার জিনিস, ভিডিও গেমস তোমার নেশার জিনিস। ফলে যা কিছু তোমার নেশার জিনিস, সেটার থেকে কাছেই যাওয়া যাবে না। তো সেগুলাকে লাগলে আনইনস্টল করা, লাগলে দূরে যাওয়া। হ্যাঁ, তুমি বলতে পারো ভাই আপনি কি বলেন ভাই, জীবন মাত্র একটা, একটু মৌজ ফুস্তি না করলে কি হয়? হ্যাঁ করো, মৌজ করো, সমস্যা কি? তাইলে আর বললো না যে তুমি ভালো কিছু করার জন্য ডিটারমেন্ট, তাহলে ওইটা বলা বন্ধ করে দাও। তুমি যদি মজা করতে করতে লাইফ চালাইতে চাও, চালাও।
বাট যদি মনে করো যে না লাইফের আলটিমেট মজা যদি করতে চাই, লাইফ সুন্দর লাইফ পেতে চাই, তাহলে এই কয়টা মাস অন্তত স্যাক্রিফাইস আমার করা লাগবে। কারণ ওই যে বড় বড় বোয়াল মাছ ধরতে গেলে দেখছো বড়শিতে ছোট একটা মাছ, ওইটা আধার হিসেবে দিতে হয়, টোপ হিসেবে দিতে হয়। ওই ছোট মাছ যদি না স্যাক্রিফাইস করো, বড় ওই বল মাছটা ধরতে পারবা না। সো লাইফে যদি বড় কিছু পেতে চাও, রাইট নাও ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস। তাহলে এই গেল প্রথম। আনইনস্টল করার জন্য হচ্ছে কাট অফ করতে হবে যা কিছু তোমার মাইন্ডকে ডিফোকাস করে। আর এবার হচ্ছে নতুন প্রোগ্রাম ইনস্টল কেমনে করবো, ফোকাসিং এর প্রোগ্রাম ইনস্টল কেমনে করবো। ইনস্টল করার আগে আরেকটু মোটিভেট করি তোমাদেরকে, ইনস্টল কিভাবে করবা, কারণ মোটিভেটেড না হলে একটা কাজ মানুষ করে না। তো মোটিভেটেড হওয়ার জন্য আসলে বোঝা দরকার, আসলে মনোযোগ নিয়ে যে কথা বলতেছি, মনোযোগ কি আসলেই এত দরকার? খেয়াল করে দেখছো যে আমাদের মানে অনেক কথা প্রচলিত আছে যেগুলোর মধ্যে অনেক উইজডম আছে। যেরকম একটা কথা হচ্ছে আমরা বলি যে পড়ালেখায় মনোযোগ দাও। খেয়াল করছো কি বলি? মনোযোগ, মানে মনকে যোগ করো। তার মানে মানে মনকে ফিক্স রাখো ওখানে একটার মধ্যে, কনসেন্ট্রেট করো, কেন্দ্রীভূত করো। কখনো কি এটা শুনছো পড়ালেখায় সময় যোগ দাও? কেউ কিন্তু এই কথা বলে না, পড়ালেখায় সময় যোগ এই কথাটা প্রচলিত না, মনোযোগ কথাটা প্রচলিত। তো অনেক স্টুডেন্ট আমাদেরকে জিজ্ঞেস করে ভাইয়া কয় ঘন্টা পড়ালেখা করলে এরকম ভালো জায়গায় চান্স পাওয়া যাবে? আমি বলি এটা একটা বোগাস কোয়েশ্চেন, কারণ কয় ঘন্টা পড়বে এটার উপর তেমন কিছু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তুমি কতটুকু মনোযোগ দিয়ে পড়লা। ধরা যাক তুমি 9 ঘন্টা পড়ো দিনে বা 10 ঘন্টা পড়ো দিনে মনোযোগ ছাড়া, মনোযোগ থাকে না ঠিক মতো, আর আরেকজন মেবি মনোযোগ সহকারে মাত্র 3 ঘন্টা পড়ে, তুমি 9 ঘন্টা পড়ো ওর সাথে হয়তো পারবা না। আর যদি বলো যে ভাই আমি মনোযোগ দিয়ে পড়বো 3 ঘন্টা পড়বো, তাহলে তোমার হইতে পারে না হইতে পারে, কারণ আরেকজন যদি মনোযোগ সহকারে তোমার চেয়ে 1 ঘন্টা বেশি পড়ে, ও আগায় থাকবে, ও চান্স পাবে, তুমি পাবা না। কারণ এটা তো হচ্ছে কেউ পাবে কেউ পাবে না, এটা তো আর জিপিএ 5 এর মতো না যে সবাই পাইতে পারো, সবাই পাওয়ার কোনো সুযোগ নাই, কেউ চান্স পাবে কেউ চান্স পাবে না। এবং সেই সাথে আমি তোমাদেরকে আরেকটু মোটিভেট করি এই জায়গা থেকে যে মনোযোগ আসলে কত পাওয়ারফুল জিনিস এটা বোঝানোর জন্য। সূর্যের আলো, আমরা জানি সূর্যের আলোর মধ্যে তাপ আছে, তাই না? বাট এই তাপ কি কাগজে আগুন ধরাইতে পারে কিনা? সিম্পল একটা কাগজ তুমি সূর্যের আলোর নিচে ফেলে রাখো, সারাদিন ফেলে রাখো, কাগজে কিন্তু আগুন ধরবে না। ফলে মনে হতে পারে সূর্যের আলোর মধ্যে অতটুকু পাওয়ার নাই যে কাগজে আগুন ধরাইতে পারে। বাট একটা ম্যাগনিফাইং গ্লাস বা একটা আতশী কাঁচ যদি তুমি ধরো কাগজের উপর, তোমরা এটা জানো, অল্প একটু আলো, ধরো আতশী কাঁচটা এতটুকু, তাহলে মাত্র এইটুকু জায়গার মধ্যে যতটুকু সূর্যের আলো পড়ে, এইটুকু আলোকেও যদি তুমি জাস্ট ফোকাস করতে পারো, ফোকাস কেন্দ্রীভূত কনসেন্ট্রেট করতে পারো, কয়েক মিনিটের মধ্যে কাগজে আগুন ধরে যায়। তাহলে দেখো ফোকাসের পাওয়ারটা কি। নর্মাল আলো সারাদিন পড়লেও কাজ হয় না, ফোকাসড আলো অল্প একটু সময় ধরে পড়লেই আগুন ধরে যায়। তো তোমার ব্রেইনেরও একই রকম, তোমার ব্রেইনটা একটা সূর্যের মতো, সূর্যের যেমন প্রচন্ড তাপ প্রচন্ড শক্তি চারদিকে ছড়ায় যাচ্ছে, বাট এই প্রচন্ড সূর্যের শক্তি দিয়ে কাগজে ডিরেক্টলি আগুন ধরানো যায় না যদি সেই শক্তিটা ছড়ায় ছিটায় থাকে। সো তোমার ব্রেনের ভিতরে এরকম 10,000 কোটি নিউরন আছে, 10,000 কোটি নিউরন, মুখের কথা না। এই নিউরন গুলা পরস্পরের মধ্যে কানেকশন তৈরি করতেছে, সিন্যাপস। বাট তখন তুমি অসংখ্য রকম টপিক মাথার মধ্যে ঢুকায় রাখছো, একসাথে হাজার হাজার প্রোগ্রাম রান করতেছে, তখন তোমার ব্রেনের এই পাওয়ারটা স্ক্যাটার্ড। ওই পাওয়ার দিয়ে তুমি তেমন কোনো পাওয়ারফুলি, মানে এটাকে পাওয়ারফুল ওয়েতে এটাকে ইউজ করতে পারবে না। বাট ব্রেনটাকে যদি তুমি সার্টেন অংশ তুমি ফোকাস করতে পারো, একদম পুরো ব্রেনও না, কিছু অংশ যদি মানে তুমি যদি ফোকাস করতে পারো, তা এইটা ওই যে সূর্যের যেরকম বললাম যে অল্প একটু আতশী কাচের আলো যেমন কাগজে আগুন ধরায়, তোমার ব্রেনের একই রকম পাওয়ার, যে তুমি যদি কিছুটা হলেও ফোকাস করা শিখো এবং কন্টিনিউয়াসলি ফোকাস বাড়াইতে থাকো, এটার যে কি পরিমাণ পাওয়ার আছে তুমি নিজে অবাক হয়ে যাবে এটা দেখে। সো তাহলে এখন ঠিক আছে ভাই, মোটিভেটেড হইলাম না হয় যে হ্যাঁ ফোকাস বাড়াতে হবে, এই প্রোগ্রাম ইনস্টলটা শুরু করবো কেমনে? এই প্রোগ্রাম আমি নিজে ইন্টার লাইফ থেকে এই যে এগুলো নিয়ে ঘাটি, মাইন্ডের কন্ট্রোল, মাইন্ডের ফোকাস, এবং নিজে অনেক শুধু ঘাটলে কিন্তু হবে না, জানলে কিন্তু হবে না। তুমি বলছো ভাই আমি সাঁতারের প্রচুর ভিডিও দেখছি, সাঁতারের ভিডিও তুমি ঘন্টা ঘন্টা হাজার হাজার ঘন্টা দেখলে তুমি সাঁতার কাটতে পারবা না, তাই না? তোমাকে নিজে মানে পানিতে নেমে হাত পা ছেড়ে ছুড়ে পানি খেয়ে খেয়ে তারপর সাঁতারটা শিখতে হবে। একইভাবে যে কোনো জিনিসই, যে ফোকাসও যদি শিখতে হয়, লেকচার শুনলার ফোকাস তৈরি হবে, জীবনেও হবে না এই ভিডিও দেখে সাঁতার শেখার মতো, হ্যাঁ খালি ভিডিও দেখতে থাকার মতো। সো লেকচার শুনে তোমাকে প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস হিসেবে যেটাতে শুরু করতে পারো, আমি অনেক রকমের প্র্যাকটিস জীবনে করছি, অনেকগুলো জিনিস ট্রাই করছি, বাট আমার কাছে যেটা শুরু করার জন্য সবচেয়ে ইজি এবং ইফেক্টিভ মনে হয়েছে সেটা হচ্ছে ব্রিদিং, রাইট ওয়েতে নিঃশ্বাস নেওয়া। সো আমি ব্রিদিং একটা লম্বা টপিক, ব্রিদিং এর মধ্যে প্রায় 12টা জিনিস আছে, আমি 12টার মধ্যে জাস্ট একটা এখন তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে রিদমিক ব্রিদিং, ডিপ
রিদমিক ব্রিদিং মানে হচ্ছে যে একটু লম্বা লম্বা শ্বাস নিবা এবং মেরুদণ্ড সোজা করে। হ্যাঁ, মেরুদণ্ড সোজা করা ইম্পর্টেন্ট। সারাদিন তুমি এরকম গুজা হয়ে থাকলে লাইফও তোমার এরকম গুজা হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি স্ট্রেট থাকো লাইফও স্ট্রেট থাকবে। স্ট্রেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা যখন এই যে নামাজ পড়ি, নামাজ পড়ে যখন দাঁড়ায় থাকতে তো স্ট্রেট, তারপরে রুকু করার সময় পিঠ স্ট্রেট রাখতে হয় এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যখন শেষ বৈঠকে বসি আমাদের পা আমরা এমন ভাবে রাখতে হয় পুরা মেরুদণ্ড খুব ইজিলি স্ট্রেট থাকে। মানে নেচার থেকে এনার্জি হারনেস করতে চাই, মেরুদণ্ড স্ট্রেট রাখাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং তুমি বায়োলজিক্যালিও বুঝবা মেরুদণ্ড স্ট্রেট রাখলে তখন তোমার চেস্ট ভর্তি করে বাতাস নিতে পারবে, মানে ফুসফুস এক্সপ্যান্ড হওয়ার জায়গা পাবে, গুজা হয়ে থাকলে পাবেন। তো স্ট্রেট করার পর রিদমিক দম নিবা। রিদমিক দম মানে ছন্দে ছন্দে দম নিবা। ধরো তুমি 5 সেকেন্ড ধরে দম নিলা, টানলা, আবার ধরো 7 সেকেন্ড ধরে ছাড়লা। শুরুতে হয়তো লম্বা দম হবে না, বাট কতক্ষণ ট্রাই করলে দমের দিকে যদি ফোকাস করলে দেখবা দম লম্বা হতে শুরু করবে। একটু লম্বা করে ধরো 5 সেকেন্ড ধরে নিলা, 7 সেকেন্ড ছাড়লা, অথবা 8 সেকেন্ড ধরে নিলা, 10 সেকেন্ড ছাড়লা। মানে নেওয়ার চেয়ে ছাড়া একটু বেশি হলে ভালো। তো এটা রিদম মেনটেন করার জন্য কেউ চাইলে জিকির করতে পারো, আল্লাহর নাম উচ্চারণ করতে পারো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো বলতে পারো। কয়েকবার করে বললা, কয়েকবার করে ছাড়লা। হ্যাঁ, কেউ যদি ওরকম না হয় যে ভাই আমি ধর্মের ধারধারি না, ঠিক আছে, তুমি চাইলে কাউন্টিং করো, 1 2 3 4 কাউন্টিং করো, কাউন্টিং করে ব্রিদিং করো। এবং এই ব্রিদিং তোমার কাছে মনে হতে পারে যে ভাই এটা কি নিঃশ্বাস নিলে কি আর হবে। সো এটা যদি তোমার বিলিফ হয় যে এটা আসলে কত পাওয়ারফুল টুল, এই জন্য আমি তোমাদেরকে একটা ভিডিও সাজেস্ট করি। আমি প্যানেলিস্টদেরকে বলতেছি ভিডিওর লিঙ্কটা একটু দিতে। অ্যালেন ওয়াটকিন্স, উনি একজন কি বলে সিইও দেরকে কোচ করান, নিউরো সায়েন্টিস্ট। উনি একটা একদম ডেমনস্ট্রেট করে দেখাইছেন, একদম মাথার মধ্যে প্রোব টোব লাগাইয়া একদম যন্ত্র দিয়ে ডেমনস্ট্রেট করে দেখাইছেন যে উইদিন ফিউ মিনিটস তুমি যদি ব্রিদিং শুরু করো, জাস্ট 1-2 মিনিটের মধ্যে তোমার ব্রেইনের অ্যাক্টিভিটি ফাংশন চেঞ্জ হতে শুরু করে দেয়। এই জন্য আমার প্র্যাকটিক্যাল পরামর্শ হবে প্রত্যেকদিন পড়ালেখার শুরুর আগে তোমরা অন্তত 4-5 মিনিট করে, অ্যাটলিস্ট 5 মিনিট হলে ভালো হয়, যদি ব্রিদমিক করো, রিদমিক ব্রিদিং এবং ব্রিদিং এর দিকে নজর দাও। এবং ওইখানে কিন্তু আরো অনেকগুলো বিষয় আছে যেটা ডিটেলস আমি এখন বলতে পারলাম না, বাট তোমরা অ্যাটলিস্ট যদি ভিডিওটা দেখো, ভিডিওর মধ্যে 3টা বা 4টা ইস্যু বলা আছে, 4টাও যদি মেইনটেইন করো তাহলে ইউ উইল গেট এ লট অফ বেনিফিটস আউট অফ দিস ব্রিদিং। তো তোমরা করবা। এবং আমাদের এটা সর্বোচ্চ লেভেল হচ্ছে নামাজ। নামাজ যদি ধ্যানের, নামাজ যেভাবে পড়া উচিত খুশু খুচু ধ্যানের সাথে, আমরা তো যা পড়ি তো যে মুরগির মতো জাস্ট করে দিয়ে একটু রুকু সিজদা করি, আল্লাহ ভালো জানে এই নামাজ কবুল হবে কিনা, না হওয়ারই কথা। তো যদি লিটারেলি খুশু খুচুর সাথে নামাজ পড়ার জন্য কি এফোর্ট দেয়, তাহলে সে হচ্ছে ধ্যানের ওই লেভেলে যাবে, ফোকাসের হাইয়েস্ট লেভেলে যাবে, যে লেভেলে গেলে সেটা কমপ্লিট ফোকাস এক জায়গায় কেন্দ্রীভূত করতে পারবে। বাট সেই লেভেল হয়তো সাধনার বিষয়, সাধনা ছাড়া, চেষ্টা ছাড়া সেই লেভেলে যাওয়া যাবে না। জাস্ট লেকচার শুনে শুনে কখনো সেই লেভেলে পৌঁছা যাবে না, ভিডিও দেখে সাঁতার শেখার মতো। সো তোমাকে ইউ হ্যাভ টু ট্রাই, ঠিক আছে? তাহলে তোমরা এই ব্রিদিং প্র্যাকটিসটা শুরু করো। অলরেডি লিঙ্কটা দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সো এই লিঙ্কটা দেখে নিয়ে ওইখানে একটা টেকনিক উনি বলছেন, আমি যেটা বলছি সেটা আরেকটু ইলাবোরেট করে বলছেন, আরেকটু ব্যাখ্যা করে বলছেন। সো দ্যাট উইল হেল্প। সো তুমি বলতে পারো ভাই এগুলো কি ব্রিদিং বলতেছেন, এর ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়ান না, এই সব নিঃশ্বাস নেওয়া দম নেওয়া এগুলো কি পরীক্ষা আসবে নাকি? এগুলো পরীক্ষা আসবে না, বাট এগুলো যদি ঠিক না করো, ফোকাস যদি ঠিক না করো, ফিজিক্স কেমিস্ট্রি পড়ায় কোনো লাভ হবে না। কারণ আমি ফিজিক্স পড়াচ্ছি, আমি কেমিস্ট্রি পড়াচ্ছি, ক্লাস ভর্তি সবাইকে তো আমরা একই লেকচার দিচ্ছি, সবাইকে তো একই গাইড দিতেছি, তাহলে কেউ ফার্স্ট হইতেছে, কেউ চান্সই পাইতেছে না, সেটা কেন হচ্ছে? ফলে 10-20% আমার উপর, 80% তোমার উপর। আর সেই তুমি নিজে আগে যদি ঠিক না হও, ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমার সামনে পড়ে থাকবে, টপিকের মতো, বইয়ের মতো, তুমি তোমার মতো আরেক জামানায়, হ্যাঁ, আরেক জগতে চলে যাবা। তো এই জন্য নিজের মাইন্ডকে আগে ঠিক করতে হবে, তাছাড়া অ্যাকচুয়ালি সাকসেস তুমি আনতে পারবা না। এবং আমার এই কথাগুলা তোমরা চাইলে একটু গুরুত্ব সহকারে চিন্তা করতে পারো। কেন গুরুত্ব সহকারে নিতে পারো, তার কারণ হচ্ছে এই কথাগুলা আমি ওই থিওরিটিক্যাল বই পড়ে কোনো থিওরিটিক্যাল কথা বলতেছি না। আমার লাইফে যা যা আমি প্র্যাকটিস করছি, যা যা করে আমার পার্সোনাল বিলিফ তৈরি হয়েছে, এক্সপেরিয়েন্স, আমি সেটাই শেয়ার করতেছি। সরি, আমার বাসার উপর তালায় ওই কিসের যেন কাজ চলতেছে, কতক্ষণ পরে পরে খুটখাট, তারপরে যে ড্রিলের আওয়াজ, সরি ফর দ্যাট, একটু কষ্ট করে শুনো আর কি। তো সেই এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। এবং কেন কথাটা তোমরা গুরুত্ব দিয়ে নিতে পারো, কারণ আমার লাইফে কিন্তু আল্লাহ আমাকে অনেক ব্লেসিং দিচ্ছে, এবং ব্লেসিং গুলো এমনি এমনি দেয় নাই, আমার মেধার কারণে মনে হয় না, কারণ আমার চেয়ে অনেক মেধাবী মানুষ আমি আমার আশেপাশেই দেখছি, আমার জুনিয়রদের মধ্যে দেখছি, ক্লাসমেটদের মধ্যে দেখছি। বাট যেটা আমি বলবো যে বাকিদের চেয়ে হয়তো আমার একটু বেশি ছিল, একটা আমি বলতে পারি, সেটা হচ্ছে মাইন্ড কন্ট্রোল, মনের উপর যে নিয়ন্ত্রণ বা ফোকাস। তো এটার ক্ষেত্রে আমি বলতে পারি, হ্যাঁ, আমি আমার ওই ফ্রেন্ডের অনেকের চেয়ে হয়তো অনেক আগায় ছিলাম, যে কারণে ব্লেসিং গুলো আসতে। সো ওগুলা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জিনিসটা শেয়ার করতেছি। সো আমার ব্লেসিং গুলা যদি একটু তোমাদেরকে শেয়ার করি, তাহলে হয়তো তোমরা মোটিভেটেড হতে পারো। যে আমি কিন্তু এসএসসি তে সে গ্রামের একটা স্কুল থেকে মানে 5th স্ট্যান্ড করছিলাম, ঢাকা বোর্ডে মেধা তালিকায় 5ম হয়েছি, ইন্টারে হয়েছি 4র্থ,
তারপর তো বুয়েটে পড়ছি, তোমরা শুনছো। এবং আলহামদুলিল্লাহ 6,000 টাকা নিয়ে উদ্ভাস শুরু করছিলাম মাত্র 19 বছর বয়সে। তোমাদের এখন যে বয়স, সেই বয়সে উদ্ভাস শুরু করছিলাম 6,000 টাকা নিয়ে মাত্র। সেখান থেকে উদ্ভাস, উন্মেষ, তারপরে আমাদের আরো কিছু প্রতিষ্ঠান আমরা চালাচ্ছি। রকমারি.com, তোমরা হয়তো অনেকের নাম জানো। পাই ল্যাবস, যেখান থেকে আমরা ইভিএম ভোটিং মেশিন তৈরি করেছি সেটা, তারপরে টেকশপ, বিজ্ঞান বাক্স, অনেকগুলো প্রতিষ্ঠান আমরা চালাই। প্রায় 5,000 মানুষের কর্মসংস্থান আমাদের এখানে হয়েছে আলহামদুলিল্লাহ, যার মধ্যে 1,500 প্রায় ফুল টাইম। ফলে এই যে এতগুলো জিনিস আমাদেরকে আল্লাহ দিয়েছেন ব্লেসিং, সেগুলো কিন্তু মানে এমনি এমনি দিচ্ছেন আমার মনে হয় না, তাই না? আমাদের চেষ্টার দ্বারা। তো চেষ্টার মধ্যে একটা অন্যতম চেষ্টা, সবার আগে আমার নিজেদের মাইন্ডের উপর আমরা কন্ট্রোল আনতে পারছি মেবি। তা না হলে বাদ বাকি যা অ্যাচিভ করার জন্য যে এফোর্ট যেভাবে দেওয়া দরকার সেটা হয়তো দেওয়া সম্ভব হইতো না। তো এই জন্য আমার মনে হয় যে যেহেতু আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তোমরা এই জন্য মানে কথাটাকে কথার কথা শুনে উড়াই দিও না, জিনিসটাকে একটু ট্রাই করে দেখো। হ্যাঁ, কারণ এই আমার আজকে লেকচার যারা শুনতেছো, আমি জানি তাদের মেজরিটি এক কান দিয়ে কথাগুলো শুনবা, এই লেকচার শেষ হইতে হইতে আরেক কান দিয়ে তাদের ফুললি প্রায় বের হয়ে যাবে, 90% বা 95% বের হয়ে যাবে। বাট দেয়ার আর ভেরি ফিউ পার্সেন্টেজ অফ স্টুডেন্টস এমং ইউ, তোমাদের মধ্যে খুব অল্প পার্সেন্টেজ স্টুডেন্ট আছে যারা এই কথাগুলা এক্সিকিউট করার চেষ্টা করবা, মানার চেষ্টা করবা, তারা অ্যাকচুয়ালি কিছু একটা গেইন করবা। জানে সবাই, মানে কয়জন? জানা দিয়ে কিছু আসবে যাবে না, আসবে যাবে কি দিয়ে? তুমি মানার যোগ্যতা তৈরি করতে পারলা কিনা। ঠিক আছে? তো 12টা বেজে গেছে, আমি আর বেশি সময় নিতে চাই না, আর ধরো 5-10 মিনিট হাইয়েস্ট। সো আমি আর 2-3টা জিনিস, নেসেসারি জিনিস একটু শেয়ার করতে চাই। নেক্সট যে নেসেসারি জিনিসটা, আমি শুধু 2টা টপিক বলেছি, ডিটারমিনেশন বলেছি, ফোকাস বলেছি। নেক্সট 2টা ইনগ্রেডিয়েন্ট খুব দ্রুত বলতে চাই। একটা হচ্ছে তার মধ্যে লেগে থাকা। লেগে থাকার কোনো বিকল্প নাই, কারণ তুমি যে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি বা মেডিকেল যে প্রোগ্রামে শুরু করো না কেন, শুরুতে কিন্তু ভাইয়াদের ক্লাস তোমাদের অনেক ডিফিকাল্ট লাগবে, এটা কিন্তু শিওর। কারণ আমাদের বাংলাদেশে আমরা এখন দেখি যে ইন্টার লেভেলে মোস্ট অফ দ্য কেস স্টুডেন্টরা বুঝে পড়ে না, কনসেপ্ট ক্লিয়ার করে না, ফলে তাদের কনসেপচুয়াল অনেক গ্যাপ থাকে। হোয়ারএজ ভর্তি পরীক্ষায় কনসেপ্ট ক্লিয়ার না করলে চান্স পাওয়া খুবই কঠিন। যে কারণে আমাদের চেষ্টা থাকবে তোমাদের কনসেপ্ট যাতে ক্লিয়ার হয় সেভাবে বোঝানো। ফলে ওই স্টাইলটার সাথে তোমরা অনেকে পরিচিত না, যে কারণে শুরুতে তোমার অনেক কষ্ট লাগবে। একইভাবে দেখো, সাইকেল চালানো শুরু অনেক কষ্ট লাগছে, বাট তুমি যদি ছেড়ে দিতা তাহলে আর সাইকেল চালানো শিখতা না। বাট তুমি কষ্টটা মেনে নিয়ে এফোর্ট দিতে থাকলে তখন তুমি সেটা শিখে যাও। একইভাবে এখন আমাদের ক্লাস করতে তোমার কষ্ট লাগবে, সো তুমি যদি লেগে না থাকো, তুমি যদি কন্টিনিউয়াস এফোর্ট দিতে না থাকো, তাহলে কিন্তু তুমি আর আগাইতে পারবা না। ফলে এই লেগে থাকাটা মাস্ট। এর মাঝখানে তোমার ক্লাস ভালো নাও লাগতে পারে, তোমার এক্সাম খারাপ হইতে পারে, প্রচুর ডিফিকাল্টি আসতে পারে, ফ্রাস্ট্রেশন আসবে, এটা 100% শিওর, ইউ উইল বি ফ্রাস্ট্রেটেড। বাট থ্রু দিস প্রসেস একটা জিনিস মাথায় রাখতে হবে, লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। লাস্ট পর্যন্ত যারা লেগে থাকবে তারা উইনার হবে। এটা হচ্ছে নদী পার হওয়ার বিষয় না, এটা হচ্ছে সমুদ্র সাঁতার দেওয়ার মতো। বলে এখন তুমি অনেক স্পিডে সাঁতার দিলা, বাট কিছুক্ষণ পরে গিয়ে সাঁতার বন্ধ করে দিলা, ইউ আর লুজার। আর যে আস্তে দিলেও যদি শুরু করে, বাট লেগে থাকে সাঁতার দিতেই থাকে, আজ থেকে যে 5-7 মাস পরে হয়তো গিয়ে তোমাদের এডমিশন এক্সাম হবে, তখন পর্যন্ত যারা লেগে থাকবে দে উইল বি দ্য উইনার্স। ঠিক আছে? সো এই পয়েন্টটা কোনোভাবেই ভোলা যাবে না। আর আরেকটা জিনিস বলবো হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স খুব ক্রিটিক্যাল একটা টপিক, বিকজ এটা কম হইলেও সমস্যা, বেশি হইলেও সমস্যা। প্রচুর স্টুডেন্ট আছে, একদিকে হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স, ভাই আমার দিয়ে কিচ্ছু হবে না, আমার মাথার প্রতি খালি গোবর। আপনি বললেন কিসের নিউরন? 10,000 কোটি নিউরন, আমার ব্রেনের মধ্যে মানে 10,000 কোটি গোবরের কণা। সো এটা আসলে রং আইডিয়া। বায়োলজিক্যালি স্পিকিং, তোমার ব্রেন কাটলে তোমার ব্রেনের ভিতরেও 10,000 কোটি নিউরনই আছে। হ্যাঁ, বিলিভ মি। আমার বিলিভ করার দরকার নাই, লাগলে মাথা কাইটা দেখো। মাথা কাটলে বাঁচবা কিনা সেটা দায় অবশ্য আমার না। তো এই যে ল্যাক অফ কনফিডেন্স, যে ভাই আমার দিয়ে হবে না, ভাই আমি তো পারবো না, তুমি যে যারা এরকম ভাবো, এবং মোস্ট অফ দ্য কেস আসলে কিন্তু তারা পারে না, আসলে তাদের দিয়ে হয় না। এবং যখন হয় না তখন সে বলে, ভাই দেখছিলাম, আমি বলছিলাম না, আগেই বলছিলাম যে আমার দিয়ে হবে না। সে এইটুকু খুশি বোধ করে যে আগে এটা প্রেডিক্ট করতে পারছিল। তোমাকে দিয়ে যে আসলে হইলো না, সেটার কারণ এইটা না যে তোমার মধ্যে অ্যাবিলিটি ছিল না, বরং কারণ এইটা যে তুমি তোমার মধ্যে একটা ভুল বিশ্বাস তোমার সাবকনশিয়াস মাইন্ডকে দিছো। আবারও সাবকনশিয়াস মাইন্ড বলতেছি। সাবকনশিয়াস মাইন্ড যেহেতু তোমাকে কন্ট্রোল করে, ওকে যখন তুমি মেসেজ দিয়ে দিলা যে এটা তো আমার দিয়ে হবে না, তখন সাবকনশিয়াস মাইন্ড তোমার নিউরন গুলোকে অ্যাক্টিভিটি করবে না। কেন জানি এটা হবে না, হুদাই আজাইরা এদেরকে খাটায় লাভ আছে। তুমি যদি জানো এটা হবে না, তুমি আজাইরা এটার একটার পিছনে তুমি শ্রম দিবা না। সাবকনশিয়াস মাইন্ডকে তুমি বলছো এটা ভাই হবে না, ভাই আমার দিয়ে হবে না। সাবকনশিয়াস মাইন্ড আরে ভাই হবে না, নিউরন গুলো ভাই তোরা বয়া থাক, লাফালাফির দরকার নাই। তো এটা একদম আমি হাস্যকর ওয়েতে বলছি, হয়তো ফানি ওয়েতে, বাট আমি একদম বায়োলজিক্যাল একটা ফ্যাক্ট বলছি। হ্যাঁ, ফানি হয়তো বলছি হয়তো, বাট বায়োলজিক্যাল একটা ফ্যাক্ট বলছি। আর যে মনে করবা আমাকে দিয়ে হবে, তখন তোমার সাবকনশিয়াস মাইন্ড প্রেসারে পড়ে যাবে। হ্যাঁ, ভাই যে বললো হবে, হ্যাঁ তাহলে তো হয়তো হবে, হওয়ানোর তো কথা।
তখন সে নিউরন গুলোকে অ্যাক্টিভেট করে দিবে, এই যে হয়তো হবে। সো তুমি যখন লেগে থাকবা, রিপিটেডলি এফোর্ট দিবা, 10,000 কোটি নিউরন এট এ টাইম আমরা 10% নিউরনকে অ্যাক্টিভেট করতে পারি না। 10% থেকে যদি মাত্র 12% নিউরনকে অ্যাক্টিভেট করো, তো তুমি সায়েন্টিস্ট লেভেলে উঠে যাবা। 13-14% নিউরন যদি অ্যাক্টিভেট করতে পারো এট এ টাইম, তুমি হয়তো পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি হয়ে যাবা। তো ব্রেনের এত ক্যাপাসিটি, জাস্ট সাবকনশিয়াস মাইন্ডকে বলতে হবে না আমি পারবো, আমাকে পারতে হবে, তুই বেটা নিউরন গুলাকে অ্যাক্টিভেট কর, ঠিক আছে? আর এর বাইরে একটা ডেঞ্জারাস লেভেল হলো ওভার কনফিডেন্স। আরে ভাই আমি এমনি পারবো, আমি হইলাম সেই লেভেলে লোক, ও কি আমার এমনি হয়ে যাবে। এটা হইলো সাবকনশিয়াস মাইন্ড বলবে ভাই ঠিক আছে, ভাই বলছে এমনি হয়ে যাবে। হ্যাঁ, এমনি যেহেতু হয়ে যাবে, সাবকনশিয়াস মাইন্ড বলবে ভাই তোরা ডেস্ট নেই এমনি হয়ে যাবে, হয়ে গেছে। সো এটা আবার আরেকটা বিপদ। সো এই ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, ল্যাক অফ কনফিডেন্সও থাকা যাবে না। কনফিডেন্ট থাকা লাগবে, আমি পারবো, আমাকে পারতে হবে, ঠিক আছে? ডিটারমিনেশন মানে আমাকে পারতে হবে, আর কনফিডেন্স মানে হচ্ছে আমি পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এই থিমটা যেন মাথায় থাকে এবং কন্টিনিউয়াস এটা রিপিটেটিভলি এটা নিজেরা মানে মাইন্ডের মধ্যে এটা নার্চার করবা, বা লাগলে লাউডলি বলবা আমাকে পারতে হবে, আমি ইনশাআল্লাহ পারবো, আমি লেগে থাকবো, আমি ইনশাআল্লাহ পারবো, আমি লেগে থাকবো, আমি ইনশাআল্লাহ পারবো, আমাকে পারতে হবে। হ্যাঁ, মেক ইট এ স্লোগান ফর ইউ। সো ফাইনালি আমি তোমাদেরকে একটা গল্প বলবো, এই গল্পটার মধ্যে তোমাদের হয়তো কিছু শেখার জিনিস থাকবে, আর লাস্টে একটা ছোট্ট পোল নিব। গল্পটা হচ্ছে, এই গল্পটা মেবি তোমরা শুনো নাই। গল্পটা হচ্ছে একটা খরগোশ আর একটা কচ্ছপের গল্প, তাদের মধ্যে এই দৌড় হবে। ভাই কি বলেন, এই গল্প শুনে ভাজা করে ফেলছি, তাই না? আচ্ছা, তো খরগোশ আর কচ্ছপের গল্প তোমরা জানো, আমি জানি, বাট এই গল্পে তোমরা কি শিখছিলা? খরগোশ মাঝখানে গিয়ে ঘুমাই গেছিল, তাই না? তো গল্পের শেষে আমাদেরকে শেখানো হয়েছিল স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তো এই গল্প যদি এখন বিশ্বাস করো, তাহলে তোমার সর্বনাশ হইতে আর বাকি থাকবে না। কারণ স্টেডি তো লাগবে, এটা তো মাত্র বুঝলাম, স্টেডি লেগে থাকতে হবে, বাট সাথে যে বলছে স্লো, ওইটা হইলে সর্বনাশ। কারণ বাদ বাকির ফ্রেন্ডরা দিনে এক চ্যাপ্টার করে শেষ করবে, তুমি বলবা ভাই গল্পে তো বলছে স্লো, এই জন্য আমি দিনে এক প্যারার বেশি পড়ি না, আস্তে ধীরে আগাই, তাহলে সর্বনাশ। ফলে এই গল্পটা রিমেক করা দরকার। তো রিমেক আমি করি নাই, নেটে আমি পাইছিলাম গল্পটা রিমেক ভার্সন, সেই রিমেক ভার্সনটা তোমাদেরকে প্রেজেন্ট করি। তো গল্পের ফার্স্ট পার্ট তো তুমি জানোই, যে খরগোশ হেরে গেছে, কচ্ছপ জিতে গেছে। তো এই হেরে যাওয়ার পর খরগোশের প্রচন্ড মেজাজ খারাপ, হারছে তো হারছে কার কাছে? অন্য একটা খরগোশের কাছে হারলে তো মান ইজ্জত থাকে, হারছে কার কাছে? কচ্ছপের কাছে। মেজাজ খারাপ, তারপরে গিয়ে কচ্ছপকে সে নতুন চ্যালেঞ্জ দিচ্ছে যে বেটা আগের বার তো ভালো মতো দৌড় দিনি, এবার আয় নতুন আবার দৌড় হবে। তো কচ্ছপ বলছে চলো ভাই দৌড়াই। তো এইবার খরগোশ তো সুপার সিরিয়াস, ঘুম তো দূরের কথা, রাস্তার মাঝখানে সে এমন সিরিয়াস, দৌড় যে দিছে পিছনে তাকাইয়াও দেখে নাই যে কচ্ছপ কই আছে, এক দৌড়ে ফিনিশিং লাইন। এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম স্লো অ্যান্ড স্টেডি ঠিক আছে, চলবে হয়তো, বাট উইনার হবে কে? ফাস্ট অ্যান্ড স্টেডি, যে লেগে থাকবে টানা অ্যান্ড ফাস্ট। ফলে তোমাকে ফাস্ট হইতে হবে অ্যান্ড স্টেডি হইতে হবে, লেগে থাকতে হবে। হ্যাঁ, গল্পটা এখানে শেষ না, গল্পের এরপর একটু পর্যায়ে আছে। গল্পের নেক্সট ফেজটা হচ্ছে এই যে কচ্ছপ সেকেন্ড ফেজে এসে হেরে গেল, কচ্ছপের এখন মন খারাপ। খরগোশের হয়েছিল মেজাজ খারাপ, আর কচ্ছপের হচ্ছে মন খারাপ। কেন মন খারাপ? কচ্ছপ ভেবে দেখলো যে আসলেই তুই কথা সত্যি, খরগোশ যদি ঠিকঠাক দৌড়ায় আমি তো জীবনে ওর সাথে পারবো না, আল্লাহ ওরে যেরকম পা দিছে, যেরকম দৌড়ানোর ক্ষমতা দিছে, আমার তো সেটা নাই, এই জন্য ওর খুব মন খারাপ। কিন্তু কচ্ছপ ছিল একটু পজিটিভ মাইন্ডেড, সে এতক্ষণ চিন্তা করতেছিল তার কি নাই, খরগোশের মতো পা নাই, খরগোশের মতো দৌড়ানোর মতো মাসল নাই। আর এখন সে চিন্তা করা শুরু করলো, আচ্ছা আমার আছেটা কি, আছে কি? এটা যখন চিন্তা করা শুরু করলো, তখন কচ্ছপের মাথায় একটা আইডিয়া আসলো। আইডিয়া আসার পর সে খরগোশকে গিয়ে আবার নতুন চ্যালেঞ্জ দিল যে খরগোশ ভাই চলো আমরা আরেকবার দৌড়াই। খরগোশ তো হেঁচেই বলছে না, আর বেটা তুই আমার সাথে কি দৌড়াবি, 100 বার দৌড়াইলে তুই 100 বারই হারবি। কচ্ছপ বলে হারবো, সমস্যা নাই, বাট এবার কিন্তু একটা শর্ত আছে, আমার রাস্তা কিন্তু আমি ঠিক করবো। কচ্ছপ বললো, সরি খরগোশ বললো যে এটা রাস্তা হইলেই হয়েছে, রাস্তা কোনো বিষয়। তো এখন কচ্ছপ কি করছে, এমন একটা রাস্তা ঠিক করছে যে যেটা স্টার্ট জায়গা আর ফিনিশিং জায়গা, এই দুইটার মাঝখানে একটা নদী। আর কি হয়েছে, খরগোশ এক ধরে নদীর ধার পর্যন্ত চলে গেছে, আর কচ্ছপ আস্তে আস্তে আসতেছে। যে নদী, খরগোশ তো সাঁতার পারে না, তখন তো আমি কি করি। আর কচ্ছপ আস্তে 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 নদীর ধার পর্যন্ত আসছে, এসে খরগোশের দিকে একটা হেভি লুক দিছে, কি মামা এখন কেন? হ্যাঁ, তারপরে গিয়ে কচ্ছপ আস্তে আস্তে সাঁতরায় সাঁতরায় নদী পার হয়ে ফিনিশিং লাইনে পৌঁছে জিতে গেছে। এখান থেকে কি শিখলাম? দিস লেসন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। এখান থেকে আমরা শিখলাম যে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো একটা যোগ্যতা দিচ্ছে, বাট সবার যোগ্যতা একরকম না, এটা কিন্তু শিওর। কেউ হয়তো এই সাবজেক্টে ভালো, কেউ হয়তো ওই সাবজেক্টে ভালো, কেউ হয়তো এই স্টাইলে পড়লে ভালো, কেউ হয়তো ওই স্টাইলে পড়লে ভালো, কেউ হয়তো আস্তে আস্তে পড়লে দ্রুত শিখে, কেউ হয়তো দ্রুত পড়লে দ্রুত শিখে। মানে এক একজনের এক এক রকম স্টাইল আছে, বাট এইটা শিওর আল্লাহ কাউকে ডাম্প করে বানান নাই।
প্রত্যেকে একটা না একটা যোগ্যতা দিয়েছেন, বাট মেজরিটি মানুষ তার সারা জীবনে সেই যোগ্যতাটা খুঁজে বের করার চেষ্টাও করে না। সেজন্য মরার আগ দোষে মনে করে আল্লাহ আমার একটা অথর্ব মানুষ বানাইছিল। দিস ইজ নট ট্রু। এটাকে আমি এইভাবে বলতে পারি, ধরো দেশলায় যে বারুদ থাকে দেশলাইয়ের মাথায়, তো জিজ্ঞেস করি যদি এর মধ্যে কি আগুন আছে কিনা, সবাই বলে হ্যাঁ ভাই আগুন আছে, 2 ঠোকা দিলে আগুন ধরে যায়। যদি বলি কাঠের মধ্যে আগুন আছে কিনা, অনেকে বলবো হয়তো নাই, অনেকে বলবো হয়তো আছে। কাঠের মধ্যেও আগুন আছে, বাট সেটা 2 ঠোকায় ঢোকে না, হয়তো 200 ঠোকা লাগে অথবা তার চেয়েও বেশি। বলে অনেকে আছে যে 200 বার যে ভাই ঘষাঘষি করবো ওই পরিমাণ স্টিডি বা ওই পরিমাণ লেগে থাকার ধৈর্য তাদের হয় না। বাট তাদেরকেও আমি কনভিন্স করতে চাই যে তুমি একটু লেগে থাকো, কেননা তোমার কনফিডেন্সের জায়গাটা কি বা তোমার খুশি বোধ করার জায়গাটা কি, খেয়াল করো বারুদের আগুন তাড়াতাড়ি জ্বলে, আবার ওটা নিভেও যায় তাড়াতাড়ি। কাঠের আগুন তাড়াতাড়ি জ্বলে না, অনেক সময় লাগে, কিন্তু একবার যদি জ্বলে ওটা কিন্তু সহজে নিভে না। তুমি হয়তো কাঠের আগুন। ফলে নেভার গিভ আপ, হ্যাভ দ্য কনফিডেন্স যে তুমিও পারবা, জাস্ট তোমাকে ট্রাই করতে হবে, এফোর্ট দিতে হবে। বাট ওই যে খালি মোটিভেশনাল ভিডিও সারাদিন দেখলা, হ্যাঁ তুমি পারবা পারবা, জি ভাই পারবো পারবো, জীবনেও পারবা না, বিলিভ মি জীবনেও পারবা না। পারতে হইলে ইউ হ্যাভ টু ট্রাই, ইউ হ্যাভ টু ফেইল, ইউ হ্যাভ টু স্ট্রাগল, ইউ হ্যাভ টু কিপ পেশেন্স, দেন ইউ ক্যান। আদারওয়াইজ শুধু ভিডিও শুনে মোটিভেশনাল লেকচার শুনে পারবা না। ঠিক আছে, গল্প কিন্তু শেষ হয় নাই, গল্পে আরেকটু পার্ট আছে, 4th পার্ট, এবং এই পার্টে সবচেয়ে তোমাদের জন্য প্র্যাকটিক্যাল একটা লেসন থাকবে। 4th পার্ট হচ্ছে এই যে এতক্ষণ দৌড়াদৌড়ি হলো, একবার খরগোশ জিতে একবার কচ্ছপ জিতে, ওদের একবার ওর মন খারাপ হয় একবার ওর মন খারাপ হয়, তখন ওরা ভাবলো আছে ভাই আমরা কি এমন ভাবে দৌড়াইতে পারি কিনা যে 2 জনেরই মন ভালো থাকে, 2 জনই আমরা জিতি। তখন তারা একটা বুদ্ধি বের করলো, নতুন দৌড়। কিরকম দৌড়? প্রথমে খরগোশের পিঠে কচ্ছপ উঠলো, কচ্ছপ কিনে দৌড়ায় ও নদীর ধার পর্যন্ত গেল। তাহলে দেখো কচ্ছপ একটা বেনিফিট পেলো। কিসের বেনিফিট? খরগোশের যে গতি, সেই গতির বেনিফিটটা কচ্ছপ পেলো। এরপর কি, কচ্ছপ নদীতে নামলো, খরগোশকে পিঠে করে নদী পার করে দিল। তো এইবার বেনিফিট কে পেলো? খরগোশ, যে ও সাঁতার পারে না, কচ্ছপ পারে, কচ্ছপের সাঁতরানোর বেনিফিট খরগোশ নিল। এন্ড দেন বাকি রাস্তা আবার খরগোশ কচ্ছপকে পিঠে নিয়ে দৌড়ে ফিনিশিং লাইনে গেল। এইবার বলো কে জিতলো? 2 জন। কে বেনিফিট পাইলো? 2 জন। সো তুমি যদি লাইফে মোর বেনিফিট চাও, একা তোমার যোগ্যতা দিয়ে যা বেনিফিট পাও, তুমি যদি এর চেয়েও বেশি বেনিফিট চাও, কারণ ভর্তি পরীক্ষা আগায় থাকতে হলে ইউ নিড মোর বেনিফিটস, তাহলে তোমার উচিত তোমার একজন স্টাডিমেট খুঁজে বের করা। স্টাডিমেট মানে কি? যার সাথে তুমি একসাথে পড়বা। বাসায় এসে একসাথে পড়তে হবে তা না, অনলাইনে ইউ ক্যান মিট, ইউ ক্যান টক, ইউ ক্যান ডিসকাস। থ্রু দ্যাট প্রসেস তুমি একটা স্টাডিমেট জোগাড় করো। এবং স্টাডিমেট ব্যাপারটা ভার্সিটিতে খুব কমন। ভার্সিটিতে উঠলেই দেখবা অলমোস্ট কেউই দেখবা একা একা পড়ে না, একা একা পড়ে কোলাইতে পারে না, মানে কাভার করা সম্ভব না। সো যেহেতু ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মেডিকেলের প্রিপারেশন অনেক বড়, সো এখন থেকে তোমার স্টাডিমেট খুঁজে বের করা উচিত। তুমি যদি বলো ভাই আমার পরিচিত কেউ না, একটা খুঁজে দেন, তোমার উচিত একটা আনসার মারা আগে। ফেসবুকে এত দুনিয়ার ফ্রেন্ড খুঁজে বাইর করতে পারো, দুনিয়ার জিনিস খুঁজে বাইর করতে পারো, একটা স্টাডিমেট খুঁজে বাইর করতে পারো না, তাই না? যদি না পারো তো নাই, পিছায় থাকো, যে পারবে সে আগে যাবে। তো স্টাডিমেটের সাথে তোমার কয়েকটা কাজ। নাম্বার 1 কাজ হচ্ছে পরস্পর পড়ালেখা বিনিময় করা। লাইক তুমি একটা টপিক হয়তো ভালো বুঝলো, ওকে বুঝাই দিবা, ও যেটা ভালো বুঝবে তুমি ভালো বুঝো নাই, ও তোমাকে বুঝাই দিবে। ফলে তোমাদের 2 জনেরই রিভিশন হবে, 2 জনেরই কনসেপ্ট আরো ক্লিয়ার হবে, এবং যে কোনো জিনিস ডিসকাস করে পড়লে মেমোরিতে অনেক দিন থাকবে। সো মেমোরিও তোমাদের বেটার কাজ করবে। স্টুডেন্ট আছে, আমি তার থেকেও কোচ নিচ্ছি। এদের কাজ হচ্ছে সপ্তাহে আমার সাথে একবার করে বসে, আরেকজন আমার সাথে 2 বার বসে এই সপ্তাহে আমি কি কি করতে চাই সেগুলো নিয়ে ডিসকাস করি। ফলে থ্রু আউট দ্য উইক আমার আগে যেটা হয়তো প্ল্যান করতাম অনেক কিছু করা হতো না, বাট এখন যেহেতু সপ্তাহ শেষে আমাকে জবাবদিহিতা করতে হয়, প্রত্যেকদিন কিছু কিছু রিপোর্ট দিতে হয়, ফলে ওইটার কারণে আমার মধ্যে একটা কাজ করে, কি নাম বলে এখন, মানে মোর মোটিভেশন কাজ করে, না এটা করতে হবে ভাই, এটা কেমনে দিনের পর দিন কেমনে বলবো ভাই এটা তো হয় না, এটা তো করি নাই, তাই না? ফলে 2 জন তোমরা পরস্পরের কোচ হবা। কোচ হলে কি হবে, ও তোমার অ্যাকাউন্টেবিলিটি নিবে, তুমি ওর অ্যাকাউন্টেবিলিটি নিবা। নিজেরা লিস্ট করবা যে এটা করার কথা ছিল, দোস্ত করছো কিনা, হ্যাঁ আমি এটা করছি, তুমি এটা করছো, হ্যাঁ তুমি এটা করো নাই। সো এটার মাধ্যমে দেখবা কি তোমার মানে সিরিয়াসনেস অনেক বেশি এবং রেগুলারিটি অনেক বেশি মেইনটেইন হবে। এন্ড ফাইনালি 2 জন তোমাদের এই যে অ্যাকাউন্টেবিলিটি, এটাকে একটা গেমিফাই করে ফেলবা। গেমিফাই কেমন? তোমরা পয়েন্ট দিয়ে ফেলবা। আজকের দিন তুমি যা যা টার্গেট নিছো পয়েন্ট দিবা, তুমি যদি সেটা অ্যাকমপ্লিশ করো তাহলে টিক দিবা, পয়েন্ট যোগ করবা। সো 2 জনের মধ্যে গেম হবে, কে বেশি পয়েন্ট অর্জন করতে পারে আজকের দিনে। গেমের মধ্যে ঢুকে যাওয়া একটা বিশাল বেনিফিট। সাবকনশিয়াস ভিডিওতে এটাও আমি কিছুটা বলছিলাম। যখনই তুমি গেমের ভিতর ঢুকে যাও, তোমার ব্রেইন তোমাকে জিতাইতে চায়। দেখবা আমরা কখনো গেমে হারতে চাই না। সো এটা আমাদের সাবকনশিয়াস মাইন্ড, এই প্রোগ্রামটা অটোমেটিক আছে, গেমে ঢুকলেই তুমি জিততে চাইবা। ফলে যখন তোমার ব্রেন বুঝে ফেলে গেম জিততে হবে, তখন ঠিকই তোমাকে সে মোটিভেট করবে, না বেটা পড়, এটা শেষ কর, পয়েন্ট পাইতে হবে, এটা একটু শেষ করলে পয়েন্ট, ফেসবুকে আজকে না ঢুকলেই পয়েন্ট, তাই না? সো এইভাবে দেখবা ইউ ক্যান পুশ ইয়োরসেলফ এ লট। ফলে এই লাস্ট যে আমি মানে গল্প থেকে যে লেসনটা বললাম, ইউ জাস্ট ট্রাই ইট।
তুমি জাস্ট 7 দিনের মধ্যে বুঝে ফেলবা আমার কথা সত্যি নাকি মিথ্যা। হ্যাঁ, তো আমি আর কথা বাড়াবো না, লাস্টে এখন একটা পোল আমি লঞ্চ করব, এই পোলের অ্যান্সার দিয়ে এই পোল সংক্রান্ত একটা দুইটা কথা বলে ইনশাল্লাহ আমি শেষ করবো। সো আমি জানতে চাই, সামনের যখন তুমি প্র্যাকটিক্যাল লাইফে এন্টার করবা, ডাক্তার, ইঞ্জিনিয়ার বড় আমলা হবা, তোমার নিয়ত কি? তুমি কি দুর্নীতিবাজ মানুষ হবা কিনা? তুমি কি দুর্নীতি করতে চাও কিনা? তোমার নিয়তটা একটু লেখো। ভবিষ্যতে তুমি দুর্নীতিবাজ মানুষ হবা কিনা? সো আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড স্পিডে ভোট পড়তেছে। 70% ভোট পড়ে গেছে। 80% ভোট পড়ে গেলে আমি এটা ক্লোজ করে শেয়ার করবো রেজাল্ট ইনশাল্লাহ। 77, 8, 79, 80। তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ, আমাদের অন্যান্য সেশনে এরকম রেজাল্টই আসছিল 90 ঘরে। সো যারা বলেছো তোমাদের দুর্নীতির নিয়ত নাই, তোমরা মানে বিশ্বাস করো যে তোমরা দুর্নীতিবাজ হবে না, তাদেরকে আমার পক্ষ থেকে স্যালুট এবং তোমাদের জন্য আন্তরিক দোয়া যাতে আল্লাহ তোমাদের জীবনকে সহজ করে দেন, যাতে তোমাদের জীবনকে দুর্নীতি মুক্ত রাখেন আল্লাহ, এমন পরিস্থিতিতে না ফেলেন যে তুমি দুর্নীতি করতে বাধ্য হয়ে যাও। বাট প্র্যাকটিক্যালি ফ্যাক্ট হচ্ছে, আমি যদি এখন তোমাদেরকে জিজ্ঞেস করি যারা বলছো আর যারা বলছো যে দুর্নীতির এখনই নিয়ত রেখে দিছো যে ভাই দুর্নীতি তো করবো একটু, হ্যাঁ, তাদের প্লিজ রিকোয়েস্ট তোমরা দ্রুত আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলো। এবং তোমরা যদি উদ্ভাসে ভর্তি না হয়ে থাকো, আমার মনে হয় ভালো হচ্ছে দুইটা। একটা হচ্ছে ভর্তি না হওয়া, বিকজ তোমাকে পড়াইলে আমার পাপ হইতে পারে, কারণ তুমি যে অপকর্ম করবা সেটার ভাগ হয়তো আমারও নিতে হবে, বিকজ আমি তোমার 2-4 লাইন পড়ালেখা শিখাইছি। আর অথবা তুমি নিয়তকে সহি করে আমাদের সাথে জুড়ে যাও এবং চলো আমরা সবাই মিলে আমাদের নিয়তকে সহি করি যে প্রত্যেকে আমরা ক্রমাগত আমাদের নৈতিকতাটাকে স্ট্রং করি। সো যারা এই যে লিখেছো দুর্নীতি করবা না নিয়ত করেছো, যাদেরকে আমি স্যালুট দিলাম, তাদেরকে এবার একটু জিজ্ঞেস করি, তোমরা কি পরীক্ষার হলে কখনো দেখা দেখি করছো কিনা বা কথা বলা বলি করো কিনা? একটু চ্যাট বক্সে লেখো দেখি। হ্যাঁ হ্যাঁ, 2-1 লিখছে না, বাট সবই প্রায় হ্যাঁ 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 হ্যাঁ, কম বেশি করি মাঝে মাঝে, হ্যাঁ সবাই করে। এই তো সবাই করে, এটা কি কোনো জাস্টিফিকেশন হতে পারে? সবাই মিথ্যা বললে কি ওটা সত্য হয়ে যাবে? তা তো আর হবে না, তাই না? ফলে এই যে তোমরা যারা দুর্নীতি করতেছো, তোমরা কি বলেন দুর্নীতি করতেছি মানে পরীক্ষার হলে দেখা দেখি করা, এটা তো সবাই করে, দুর্নীতির কি হইলো? তাহলে একটু বোঝার চেষ্টা করো যে তুমি এখন পরীক্ষার হলে দেখা দেখি কেন করো, তাই না? হয়তো 5টা নাম্বারের লোভে, 10টা নাম্বারের লোভে, যে একটু কথাবার্তা বলে 10টা নাম্বার বেশি পাবো। তো 10টা নাম্বারের লোভ তোমাকে যদি তোমার নৈতিক বাউন্ডারি থেকে বের করে নিয়ে আসে, তুমি যদি নৈতিকতা ভেঙে ফেলো 10 নাম্বারের লোভে, তাহলে ভবিষ্যতের লোভ তো অনেক বড়, 10 কোটি টাকার লোভ, তখন তুমি সেটাকে সামলাবা কিভাবে? ফলে এগেইন এটাও তোমার সাবকনশিয়াস মাইন্ডে প্রোগ্রাম ইনস্টল করার বিষয়। সো এখনই যদি তুমি এই হ্যাবিট তৈরি না করো যে নৈতিকতার প্রশ্নে আমি আপোষহীন, বাট অ্যাটলিস্ট আমাকে ক্রমাগত ট্রাই করতে হবে যাতে আমি মোর অ্যান্ড মোর ইথিক্যালি আমার লাইফ লিড করি, সেটা যদি না করো তাহলে ভবিষ্যতে যে তুমি নিয়ত করছো এটা ফেক নিয়ত। ভবিষ্যতে গিয়ে দেখবা যে উল্টাটাই হয়তো হবে, 93% তোমরা দুর্নীতি করতেছো, হয়তো 7% দুর্নীতির বাইরে আছে। সো সেটা আমরা আশা করি না, বিকজ বাংলাদেশ চলতেছে গরিব মানুষের টাকায়, তাই না? লিটারালি স্পিকিং 3টা সেক্টরের টাকায় বাংলাদেশ চলে। কৃষকদের শ্রম, গার্মেন্টস এর যে রেভিনিউ, যেখানে মেয়েরা কাজ করে মেইনলি, এবং হচ্ছে আমাদের যে ফরেন রেমিটেন্স, যে ফরেন বিদেশে যে আমাদের শ্রমিক ভাইরা এত কষ্ট করে টাকা পাঠায়, মেইনলি এই 3 সেক্টরের টাকায় বাংলাদেশ চলে। এবং দেখো এই 3 সেক্টরের কোনোটাই শিক্ষিত মানুষের সেক্টর না, পড়ালেখা যারা করার সুযোগ পায় নাই তাদের সেক্টর। আমরা যারা পড়ালেখা করছি, আমরা বাংলাদেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বানাইছি। ফলে ভবিষ্যতের বাংলাদেশ তোমরা চালাবে, আমরা সেই সেম জিনিস রিপিটেশন আমরা চাই না, আমরা কেউ চাই না, তাই না? এখন দুর্নীতির নিউজ দেখলে তোমার খারাপ লাগে না? তো সেই খারাপ কাজটাই তুমি কেন করবা? সো এই জন্য ভবিষ্যতের বাংলাদেশ তোমরা চালাবা। সো আমরা তোমাদের জন্য অনেক দোয়া করি, তোমরা তোমাদের নৈতিকতা বিল্ড করো। এবং আমাদের যে এক্সাম হবে, দেখো খেয়াল করো, এক্সাম গুলো তো কিন্তু মানে তুমি চাইলে দেখা দেখি করে লিখতে পারো, তাতে তোমার নিজের পায়ে নিজেই কুড়াল মারলা, তোমার প্রিপারেশন হবে না। এন্ড নাম্বার 2, তুমি তোমার নৈতিক বাউন্ডারি ভেঙে ফেললা। ইউ মাস্ট নট ডু দ্যাট, ঠিক আছে? তো এই জন্য তোমাদের জন্য দোয়া থাকলো, তোমাদের সাথে ইনশাল্লাহ আবারও হয়তো দেখা হবে। তো তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারের এখানে আমরা 779টা প্রশ্নের উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে কিছু কিছু প্রশ্নের উত্তর হয়তো এখনো দেওয়া হয় নাই। তো এর বাইরেও যদি কারো প্রশ্নের উত্তর কভার হয়ে না থাকে, তোমরা আমাদের যে উদ্ভাসের ওয়েবসাইটে নাম্বারগুলো আছে, নাম্বারগুলোতে ফোন দিয়ে তোমরা কথা বলে তোমাদের সমস্যার সমাধান করতে পারো। তো সামনের ক্লাসগুলোতে তোমরা ইনশাল্লাহ মনোযোগ ধরে রাখবা, লেগে থাকো, কনফিডেন্স রাখো, ডিটারমাইন্ড হও, ফোকাস মেইনটেইন করো, ইনশাল্লাহ জয় তোমার সুনিশ্চিত। তো তুমি ভালো থাকো, তোমরা সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো এবং আমরাও ইনশাল্লাহ তোমাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।